আচ্ছা, আমরা শুরু করি। গতদিন আমরা কি করছিলাম? গতদিন আমরা যেটা করলাম সেটা হলো যে বাণিজ্যিক আমদানিকারক সম্পর্কে টোটালি আলোচনা করছি। ঠিক আছে, এটা একটু সামারাইজ করতেছি আমি। সেটা হলো, যদি আমরা সেটেলমেন্টে যাই তাহলে আপনাকে ভ্যাট পরিশোধ করতে হবে না, 4.3 দেওয়া লাগবে না, এবং আমরা 9.1.1 আমরা ইউজ করব সেটেলমেন্টে গেলে। ঠিক আছে। আর সেটেলমেন্টে যদি না যাই, যদি আমরা 50%-এর কমেও যদি এডিশন থাকে, তখন আমরা রিয়াতি পদ্ধতিতে 15% হারে চালান দিতে পারবো। আর যদি আপনার ধরেন যে 50%-এর অধিক হয়, 50%-এর অধিক হলে আপনি 15% হারে যখন চালান দিবেন, তখন আপনাকে প্রাইস ডিক্লারেশন দিতে হবে না। নতুন একটা আদেশ জারি করছে এটা। এটা হতে হবে 50%-এর অধিক সংযোজন হতে হবে, হলে আপনাকে 15% হারে চালান দিতে পারবেন, রেয়াত নিতে পারবেন। তখন আপনাকে 4.3টা দেওয়া লাগবে না, 4.3 না দিলেও আপনি রেয়াত পাবেন এটাতে। ঠিক আছে। আর যারা ইচ্ছা করলে আপনারা কি বলে 7.5% হারেও চালান দিতে পারবেন। 7.5% যখন চালান দিবেন, তখন আপনাকে 4.3 দাখিল করতে হবে। হ্যাঁ, তখন আপনাকে ওই যে 9.1.1ই আপনাকে আহ, দাখিল করতে হবে। আর যখন আপনি রিবেট নিবেন, রিবেটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 9.1 ইউজ করতে হবে। ঠিক আছে, যখন রিবেট নিয়ে আপনি যখন করবেন বাণিজ্যিক আমদানিকারক। আর সেটেলমেন্টে যেটা বললাম, সেটেলমেন্টে আপনি কোনো উচ্চ কর্তনকারীর কাছে সেল করতে পারবেন না। যখন উচ্চ কর্তনকারীর কাছে সেল করলেই আপনার সেই সুবিধাটা আর পাবেন না। ঠিক আছে। এইটা হলো বাণিজ্যিক আমদানিকারকের যতগুলো আমরা সেদিন করছি সবগুলো সামারাইজ হলো এইটা। আর আজকে আমরা যেটা আলোচনা করবো যে আহ, এইটা নিয়ে যে আমরা 9.1টা দেখবো। হ্যাঁ, যে আমরা ওই ম্যাথমেটিক দেখবো, যে ম্যাথমেটিক গুলো কিভাবে 9.1-এ আমরা করবো, ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, যে ম্যাথমেটিক গুলো কিভাবে হয়, সেই ম্যাথমেটিক গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখা যাচ্ছে? জি মামা ভাই, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? আচ্ছা। তো এইখানে দেখেন যে একটা ম্যাথ আমরা দেখি। হ্যাঁ, এখানে কিন্তু অনেক প্রশ্ন থাকবে। ঠিক আছে, আপনার প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারলে আপনি গুড। এখানে কিন্তু আপনার প্রশ্নের জন্য এমন ম্যাথ এত কঠিন না, কিন্তু এই প্রশ্ন করার জন্যই এই ম্যাথমেটিক গুলো করা। হ্যাঁ, তো একজন বাণিজ্যিক আমদানিকারক আগস্ট 2025 মাসে 1 লক্ষ টাকা মূল্যের পণ্য আমদানি করছে। ঠিক আছে, আমদানিকালে উক্ত পণ্যের উপর 15% হারে ভ্যাট, 7.5% হারে আগাম কর পরিশোধ করছে। তাহলে এই লাইনটা আপনারা দেখেন। এই লাইনটা যদি আপনার হয়, তাহলে এটা একদিন বলেন তো, যে এটা আপনি ফাইনাল সেটেলমেন্টে আপনি যেতে পারবেন কিনা? এই মাসুদ ভাই বলেন, মাসুদ ভাই আছেন না? হ্যালো, বলেন, একদিন বলেন, ফাইনাল সেটেলমেন্টে জি যেতে ভাই, পারবো? ফাইনাল সেটেলমেন্টে যাওয়া হ্যাঁ যাবে। পারবো, এটি আর থাকলে তো পারা এ যাবে। যাওয়া যাবে, 7.5% এটি আছে তো। 7.5% আছে, এটি আছে, এই জন্য আমরা ফাইনাল সেটেলমেন্টে যেতে পারবো। তাই বলছে যে আমদানিকারকের প্রথম সরবরাহ প্রথম সরবরাহ সংযোজনের পরিমাণ 50% অধিক না হওয়ায় এই যে সিল মারা পদ্ধতিতে সরবরাহ করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। পণ্যটি এই যে 1.5 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে কি 50% সংযোজন দিচ্ছে। ঠিক আছে, তাহলে পরিশোধ ভ্যাটের পরিমাণ নির্ণয় করুন। কিন্তু তিনি রেয়াতের সকল শর্ত পরিপালন করেছেন। তো এখানে যখন আমরা ফাইনাল সেটেলমেন্টে যাব, ফাইনাল সেটেলমেন্টে গেলে কি আপনি রিয়াত নিতে পারবেন? না। পারবেন না, এটা কিন্তু আমরা শিখাইছি। ঠিক আছে, যে ফাইনাল সেটেলমেন্টে গেলে রিয়াত নিতে পারবো না, কি সমন্বয় করতে পারবো না। ঠিক আছে, তো আমরা দেখাইছি যে ম্যাথ আমদানি মূল্য এত, ভ্যাটের হার 15%, আগাম কর 7.5%, বিক্রয় মূল্য এই যে 50% সংযোজন দিয়ে 1.5 লক্ষ টাকা। প্রথম সরবরাহ সংযোজন 50% অধিক নয় এবং সিলমারা পদ্ধতিতে সরবরাহ করা হয়েছে। তাহলে আমদানিকালে প্রদত্ত ভ্যাট কত হবে? আমদানিকালে প্রদত্ত ভ্যাট এত, আমদানিকালে আগাম কর 7,500। তাহলে এখন পরিশোধযোগ্য ভ্যাট নির্ণয়, যেহেতু আমদানিকারক প্রথম সরবরাহ সিল মারা পদ্ধতি গ্রহণ করেছেন, সংযোজনের পরিমাণ 50%-এর অধিক নয়, তাই আমদানিকালে পরিশোধিত 7.5% আগাম কর এই এত টাকা প্রথম সরবরাহের চূড়ান্ত কর হিসাবে গণ্য হবে। ঠিক আছে, অতএব প্রথম সরবরাহ অতিরিক্ত কোনো ভ্যাট পরিশোধ করতে হবে না। ফাইনাল সেটেলমেন্টের নিয়ম। তো আমদানিকালে যে ভ্যাট দিতে পরিশোধযোগ্য ভ্যাট কত হবে? তাহলে প্রথম সরবরাহ অতিরিক্ত পরিশোধযোগ্য ভ্যাট হবে 0 টাকা। ঠিক আছে। আর এই 7.5%, 7,500 টাকা আগাম করি চূড়ান্ত কর হিসাবে বিবেচিত।
এখানে কি আছে, রেয়াত গ্রহণ করা যাবে না, হ্রাসকারী সমন্বয় গ্রহণ করা যাবে না, 4 পয়েন্ট দাখিল করতে হবে, 9.1 পয়েন্ট দাখিল করতে হবে। ঠিক আছে। তবে উচ্চ কর্তনকারী এর নিকট আমদানিকৃত পণ্য সরবরাহের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। আপনি এই যে মনে করেন কেস স্টাডির মতো করে, ঠিক আছে, যে আপনি এই জিনিসটা আপনি সম্পূর্ণ এই যে এই অঙ্কটা যেটা দেখলেন যে ফাইনাল সেটেলমেন্টে কি কি হয় সম্পূর্ণ দেখানো হয়েছে এটা। ঠিক আছে। তো আমরা এটা তো আমরা 9.1 দেখাইছিলাম না, মনে আছে? জি ভাইয়া। দেখাবো। একটু দেখান মাহবুব ভাই। একটু দেখাবো না, এবার পুরোটাই দেখাবো, পুরোটাই দেখাই, একটু দেখে কি হবে রে ভাই, একটু দেখতে স্বাভাবিক যাচ্ছেন কেন? দেখান। পুরোটাই দেখাই, ঠিক অনেক আছে। অনেক নিউ পুরোটাই পার্টিসিপেন্ট। দেখা পুরোটাই দেখা। হ্যাঁ পুরোটাই দেখাই, এখানে অর্ধেক দেখে লাভ নাই তো, বা অল্প দেখে লাভ নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে না এখন? দেখা যাচ্ছে? হুম। তাহলে এখন দেখেন আমরা ওইখানে কি করলাম। এখন কি এটা দেখা যাচ্ছে? দেখেন তো, এটা একবার ইয়ে করলে এরকম। আচ্ছা, ওটাই তো। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, আমরা আমরা বিক্রি করছি কয় টাকা দেখেন, এই যে দেখেন টোটাল সেলস ভ্যালু, এবং এটা হলো 9.1.1। ঠিক আছে। শরীফ ভাই আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন না? চুপ মারা আছেন দেখতেছি, কথাও বলেন না। না, বলেন না এখন। শুনতেছি আর কি ভাই। না না, আপনি কনসালটেন্ট মানুষ, কখন কি ভুল ধরেন এটাই তো ভয় লাগে এখন। ভুল ধরবেন, ভুল ধরতে পারলেই ভালো। ঠিক আছে। তো এখন এখানে আমরা ধরেন যে আমরা আমাদের ভ্যালু ছিল কত, 1,00,000 টাকা হয়েছে না? এখানে পুরাটা কত হয়েছে? 1,50,000 টাকা হয়েছে, তাই না? 1.5 লাখ টাকা হয়েছে। হ্যাঁ, ওটা হলো 1,50,000। আমাদের 1,50,000 টাকা আমরা সেল করছি। ঠিক আছে। এটা হলো 1,50,000। তো এখন এইখানে এখানে কে বলতে পারবে ভ্যাটটা কত হবে? কে বলতে পারবে এখানে ভ্যাটটা আমরা কিন্তু বসাবো? এটা 1,50,000 টাকার উপরে কি 7.5% বসাবেন? বলেন, কে বলতে পারে এটা? হবে না, ভ্যাট তো জিরো হবে। ভ্যাট তো এখানে আসবে না। হ্যাঁ, তো ভ্যাট আসবে না কিন্তু আমার তো ভ্যাট পনেরো এখানে পার্সেন্ট ভ্যাট একটা তো দেওয়া লাগবে না, ভ্যাটটা তো আসবে। ধরেন যে ক্যালকুলেশন যখন করবেন তখন তো ভ্যাট আসবে, তাই না? ভ্যাট কিন্তু এখানে এখানে 7.5% আর 80 টাকাটা দিতে হবে। এটা কি 80 টাকা কি নিবে এখানে বলেন? না এখানে না, কি আমাদের 80 টাকা নিবে না কিন্তু। আমরা 80 টাকাটা কোথায় করব ভাই? এটা আমরা আমাদের কিন্তু দেখাইছিলাম। আমরা 80 টাকাটা কোথায় বসাবো? এটা 6.3-তে দেখাই দিছিলাম আমি, সিক্স যে পয়েন্ট আপনি, থ্রিতে হ্যাঁ 6.3-তে ওই 1,00,000 টাকা 7,500 টাকা, আপনি 1,00,000 টাকা ভ্যালু, তাহলে আপনার হলো 7.5, 7.5 মানে 7.5 টাকা, মানে 7,500 টাকা যেটা এটি আসবে। ঠিক আছে। ওইটা বসবে আমাদের কোথায় বসবে? এটা এই জন্যই বলছি আমি যে এই জিনিসটা ভুলে যাওয়া যাবে না কিন্তু। আপনি 6.3-তে ঠিকই লিখবেন 7,500 টাকা, লিখবেন না? 7,500 টাকা ওইখানে লিখে আপনি চালান দিয়ে দিবেন ওইটা। ঠিক আছে। আর যখন 9.1 করতে আসবেন তখন তো আপনার এখানে তো রেট থাকবে তো 7.5%। তো আপনি যখন ভ্যালু দিবেন 1,50,000 টাকা, তখন তো 1,00,000 টাকা দিবেন না, আপনি ভ্যালুটা 1,00,000 টাকা দিবেন আপনি তো। না, বিক্রয় মূল্য দিব। হ্যাঁ, বিক্রয় মূল্য আপনি 6.3 তো বিক্রয় মূল্যই দিয়েছেন, 1,50,000 দিয়েছেন, বাট ইয়েটা লিখছেন কোনটা আপনি? 7.5%, 7,500 ক্রয় মূল্যের উপর যেটা। ক্রয় মূল্যের উপরে যেটা দিচ্ছেন, ঠিক আছে, তো ওইটা জি জি। দিচ্ছেন আপনারা। তো যখন আপনি ওইটা দিচ্ছেন, ধরেন তখন আপনাকে ওইখানে 7,500 টাকা লিখে নিজে নিজে লিখে রাখছেন। ঠিক আছে। তো এখন এখানে যখন 9.1-এ যখন আসবো, তখন 1,50,000 যখন দিব, তখন কিন্তু অটো এটা চেঞ্জ হয়ে যাবে, হবে কিনা বলেন? তখন আপনার কি হবে এখানে? 1,50,000 গুণন 7.5%, তাহলে কত আসবে? 1,00,000 গুণ 7.5%। কত আসবে ভাই? 11,250 টাকা।
আসবে না? হিসাব করে দেখেন তাই আসবে। 11,250 টাকা যখন আসবে, এটা যতই আসুক এটা সমস্যা নাই, আপনার আপনার তো কাজ আছে একটা, আছে না? তো যখন আপনি এটা আসবে তখন আপনি সারা এই টাকা চলে আসছে, কোনো সমস্যা নাই আপনার, কিন্তু ভ্যালুটা ঠিক রাখতে হবে 6.3 সাথে ভ্যালু, কারণ এখানে ভ্যাটটাকে তো কোনো হিসাব করবে না, ঠিক আছে? কারণ তা আপনি তো ভ্যাটও নিবেন না ওদের কাছ থেকে, যখন বিক্রি করবেন তখন তো ভ্যাট তো আর নিবেন না আপনি, তখন তো ভ্যাট ছাড়াই তো 1.5 লাখ টাকা নিবেন আপনি, ঠিক আছে? ওইখানে শুধু শো করার জন্য দিতে হয়। আর আমরা এই যে পার্সেস, 2 নম্বর পার্সেস আমরা 1 লাখ টাকা, 1 লাখ টাকা কিনছি না, মনে আছে? 1 লাখ টাকা কিনছি, এখানে আপনার ভ্যাট আসবে, কারণ যে 7,500 টাকা ভ্যাট আসলো। আচ্ছা ভাই, এটা ইম্পোর্টের কোনো তথ্য থাকবে না, এটা তো লোকাল পারচেজ। এটাই এই মানে ইম্পোর্ট আর লোকাল পার্সেস দেওয়া আছে তো, এই একই জিনিসই, ঠিক আছে? এটাই থাকবে এই তখন। বিল অফ এন্ট্রির টাকাটা টোটাল এখানে বসে দিতে হবে। এখানে বসে দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে অন্য কোনো কাজ নাই তো ভাই, এখানে কোনো কোনো অন্য কিছু লোকাল আর পার্সেস ওইগুলা কোনো ইয়া নাই তো এখানে। এখানে জাস্ট কি করছে, এখানে শুধু এই দেখেন ভ্যালু আর ভ্যাট, ভ্যালু আর ভ্যাটটা শুধু বসে দিবেন এখানে, ঠিক আছে? ভ্যালু আর ভ্যাট যখন বসে দিবেন তখন আপনার এখানে কত আসলো, ধরেন যে 15,000 টাকা চলে আসছে, এটা আপনার রিবেটের কোনো ফাংশন আছে? কোনো রিবেটের ফাংশন থাকবে না এখানে, বুঝছেন? আর যদি হাতে লিখতে হয় তাহলে তো ভ্যাটটা বসার দরকার নাই, আর যদি অটো আসে তাহলে তো চলে আসলো। এটা মাথায় রাখেন, এটা একটু ভালো করে খেয়াল রাখেন। আমরা ওই যে 9.1টা না আসা পর্যন্ত আমরা এটা সঠিকভাবে বলতে পারতেছি না, ঠিক আছে? আমরা 1 তারিখের পরে এই জিনিসটা ইজি একদম বলতে পারবো। এটা হলো যে এখানে যদি হাতে লেখা হয় তাহলে তো হাতে লেখা দেওয়ার দরকার নেই আমার, আর যদি অটো আসে তাহলে চলে আসলো, সমস্যা নেই। অটো আসে চলে আসলে সমস্যা নেই, কারণ কি, এই যে 45 সেকশন 45 দেখবেন যে যারা ওই যে 7.5% দিবে, এখানে আপনার ওই যে থাকবে না, রিয়াক্ট থাকবে না, মাইনাস করা থাকবে না, কথা বুঝছেন? এখানে মাইনাস করা থাকবে না, কাজেই আমরা এখন আপাতত দিব না এটা, কারণ যেহেতু আমরা মাইনাস করে রাখছি ওইখানে, ঠিক আছে? তো এখন দেখেন, এখানে যে আমাদের এই যে 11,200 কত আসছে এখানে, তারপর আমরা কি করব, এটা দিলাম, তারপর আমরা কি করলাম, ওটা আমি দেইনি, ঠিকই আছে, এটা এটা ধরেন যে 15,000 আমি আমি মাইনাস করে রাখিনি, এটা ঠিক আছে, এখানে 15,000 এটা মাইনাস করে রাখিনি। এখন কি করবো আমরা, যেটা ভ্যাট আসছে, এখন দেখেন যেটা ভ্যাট আসছে, বুঝছেন, যেটাতে ভ্যাট আসছে, এই যে 11,250 টাকা যেটা ভ্যাট আসছে, এটা আপনি কি করবেন মনে আছে? ডিক্রিজিং এর ঘরে গিয়ে কি করবেন, এটা 11,200 কতটা, 11,250, 11,250 টাকা আপনি এখানে বসে দিবেন। এখানে ভ্যাট যা আসবে সরাসরি ডিক্রিজিং করে দিবেন। পরবর্তী দেখেন, এই যে দেখেন নোট, নেট 45 দেখছেন কোনো কিছু আছে আর, নেট প্রদীয় আছে, আপনার নেট প্রদীয়টা নাই, এই জন্য দেখেন এই জিরো, সবগুলা জিরো, কোনো কিছুই নাই আপনার এখানে, কোনো ভ্যাট থাকবে না, কিছুই থাকবে না, ঠিক আছে? কোনো ঝামেলা হবে না, এটা এইভাবে শুধু সাইনা সেটেলমেন্ট যারা মনে করতেছেন যে এটা মানে মানে ফাজলামো করার জন্য দিচ্ছে বা ইয়া দিচ্ছে, তারা আসলে বোঝে না, এই জন্যই বোঝে না, বুঝছেন? যারা বেশি ডকুমেন্ট ডকুমেন্ট এগুলা ইচ্ছা করেই করে না বা ইয়া করে না, তাদের জন্য এটা উপযুক্ত। তারা করলে এখানে ভ্যাটের কোনো ইম্পোজ হবে না, কোনো ঝামেলাও করবে না, ঠিক আছে? যখন দেখবে যে ভ্যাট নিয়ে কোনো ঝামেলা নাই, আপনি করছেন, কোনো কিছু ঝামেলা করবে না, ঠিক আছে? ওই 4.3, ওই যে ইয়া ভাই বললো না যে 4.3 দেয় না, ঠিক আছে? তো তো 4.3, ওই যে 4.3 তো এখানে দেওয়াই লাগতেছে না ইজিলি, ঠিক আছে? তো ইজিলি কাজ করতে পারতেছে, তো কাজেই মামু ভাই, জি, হ্যাঁ, যে আমি যখন 6.3 ইস্যু করবো আমার কোনো ক্লায়েন্টকে, তখন তো হ্যাঁ, ধরেন এই যে 1.5 লাখ টাকার উপরে 7.5% এইটি টাকাটা লিখবো ওই ইসে আর কি, মূসকের জায়গায়, হ্যাঁ। হুম, তো তখন তো তখন তো তখন তো খালি ক্লায়েন্টকে বলবো আপনি খালি 1.5 লাখ টাকাই দেন নাকি, হ্যাঁ, আপনার তো ওই ভ্যাট তো দিবেন না ভাই, আপনার ভ্যাট তো ভ্যাট দেওয়ার নাই, দরকার নাই। আপনার তো ভ্যাট নাই, ভ্যাট নিয়ে কি করবেন আপনি? আহ, না, এটাই লাগবে তো না বলে দেবো না, কারণ ভাই, ওটাই টোটাল তো অব্যাহতি, তো ওটা টোটাল, অব্যাহতি, কিন্তু বাট আপনাকে চালান ও করার সময় ওটা হ্যাঁ হ্যাঁ, দেখাই দিতে হবে, ঠিক আছে? জি জি জি, আপনার ওটা তো তো ওটা, সিলও থাকবে আর কি খালি। হ্যাঁ হ্যাঁ সিল থাকবে তো, ওটা তো পরিশোধিত লিখেই দিবেন আপনি, যেটা হলো আপনার এটি পরিশোধিত, ঠিক আছে? আচ্ছা, এটা তো আপনি তখন করতেই ওই, পারবেন, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি জি ক্লিয়ার। হ্যাঁ, এটা একদমই ক্লিয়ার হয় না যে 6.3টা কিভাবে লিখবেন, 9.1টা কিভাবে পূরণ হবে, এটাই হলো সেটেলমেন্টের আসল কাজ, অন্য কোনো কাজ নাই আর, কথা বুঝছেন?
সবচেয়ে সোজা জিনিস যে 9.1 যারা ওই যে যারা কাজ করতেছেন, কনসালটেন্সি কাজ করতেছেন, তারা এই ভুলগুলা করিয়েন না, ঠিক আছে? তারা সুন্দরভাবে 6.3টা পূরণ করে দিবেন, সিল মারে দিবেন, ওই আপনার ইয়েটা লিখে দিবেন, প্রিলিমিনারি নাম্বার টাম্বার কাস্টমস যেগুলো আছে সুন্দর করে একদম কমপ্লায়েন্স সিস্টেম করে সবগুলো আপনি পূরণ করে আপনি চালানটা করে দিবেন, ঠিক আছে? উচ্চ কর্তন করবে না, কেউ আপনাকে ভ্যাটও দেওয়া লাগবে না, কোনো কিছুই করার দরকার নাই তো আপনার। আর যাদের কাছে সেল করবেন, বুঝছেন, যাদের কাছে সেল করতে বলছে তারা কিন্তু বেশিরভাগই দেখবেন যে রিবেট টিবেট নেয় না ওরা, কথা বুঝছেন? এই জন্যই কিন্তু ওই 80 টাকাটা ওখানে দিতে বলছে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। হ্যাঁ। এখন আমাদের নতুন নতুন লোকজন কিন্তু জয়েন করতেছে এখন, বুঝছেন, অনেকেই। তবে লাস্ট কলামে 11 নম্বর কলামে তো 80 টাকাটার সাথে ওই টাকাটা যোগ করার কোনো দরকার নাই, শুধু ভ্যালুটা বসাই দিলেই হয়ে যাবে না, শুধু আর তো আমরা last- এখানে আমি বলি, আগের যেটা ছিল, হ্যাঁ, আগের 9.1 যেটা করতাম আমরা কি করতাম, ওই 80টা না না চলে আসতো। 6.3 তে 6.3 হ্যাঁ, এর কথা বলতেছি, 6.3-তে লাস্টে তো ওটা তো যোগ করার দরকার নাই, শুধু শুধু এডিট না, এডিট থাকবে আর যোগ ওই করবেন না, যোগ করতে হবে না, শুধু এটির টাকাটা আলাদা হ্যাঁ হ্যাঁ থাকবে, এবং আপনি ওইটা হ্যাঁ ওই সেটাই। শুধু 1.5 লক্ষ টাকায় লিখে দেবেন, টোটালি টোটালি 1.5 লক্ষ টাকা, এটির টাকা যোগ করবেন না। হ্যাঁ কথা আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ, যোগ করলে তো আরেক ঝামেলা। আচ্ছা, ঝামেলা যোগ জি করা ভাইয়া। যাবে না, যোগ করা যাবে না, যোগ আমি তো সেদিন দেখাইলাম, যোগ করা যাবে না, আমি ইয়া করে দিয়েছিলাম, একটা লিঙ্ক করে পোস্ট দিয়েছিলাম 6.3 সহকারে, ঠিক আছে? আচ্ছা মনে ঠিক থাকবে? আছে, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে ভাই। এই হলো আমাদের ফাইনাল সেটেলমেন্ট। ফাইনাল সেটেলমেন্ট কে বোঝেন নাই এখন বলেন তো ভাই, এখন কেউ এরকম আছেন যে বোঝেন নাই? না বুঝতে পারলে বলেন, আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নাই, নাহলে কিন্তু আমি বুঝাইতে যদি মাহবুব না ভাই পারি আপনি তাহলে পুরাটা একবার শুধু রিভাইজ করেন, ভাই তাহলে আবার একবার যা রিভিউ দিয়ে বলছি দেন ভাই। সেটা চেক এন্ড ব্যালেন্স মাহবুব হবে। ভাই, হ্যাঁ। আচ্ছা 6.3-তে কি আপনার ওই যে 1,50,000 টাকা যদি বেস ভ্যালু লেখি সেক্ষেত্রে 80 টাকা বসবে, কিন্তু দুটো যোগ করে যোগফলটা নামাইতে হবে না নাকি? না না, যোগফল দেওয়ার দরকার নেই আপনার, ওই যে টাকাটা লেখে আপনার যেটা হলো ওই যে মূসক সহকারে লেখা আছে না, মূসক সহকারে আপনি লিখবেন না, কারণ আপনার মূসক তো হুম নাই, হুম। ওটা ওটা কি মূসকের টাকা লিখছেন? হ্যাঁ, না 80 টাকা। যুক্তি বুঝেন, ওটা তো এটির টাকা লিখছেন আপনি, তাহলে এটির টাকা যোগ করবেন কেন আপনি? তার মানে ভ্যালু যেটা আপনি লিখতেছেন 1.5 লক্ষ টাকা, ওই 1.5 লক্ষ টাকায় তখন আপনি কি করবেন, এখানে ওই আপনার লাস্ট কলামে 11 নম্বর কলামে ওটা আপনি দিয়ে দিবেন, আচ্ছা, ঠিক আছে? পার্সেন্টেজের ঘরে কি 7.5 লিখতে হবে নাকি হ্যাঁ, না সেভেন লিখলেও পয়েন্ট ফাইভ চলবে? লিখবেন, লিখবেন, কোনো সমস্যা নেই, ওটা তো লিখবেন, আচ্ছা ঠিক, ঠিক ঠিক আছে। আছে? আপনার ওটা হুম, সিল মারা দেখলেই ভাই, ওটা আমি বলি, আর সিলটা মারা দেখলে সবাই বুঝতে পারবে যে আপনি কি পদ্ধতিতে চলে গেছেন, ওই ঠিক সিলটাই আছে হলো ভাই। আসল, ওই সিলটা কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ, ওই আচ্ছা, সিলটাই কিন্তু আসল, ঠিক আছে? ওই কোন সিলটা তো সিলটা? হচ্ছে ধারা 31-এর ক অনুসারে। আর ধারা 31-এর ক অনুসারে যে সিলটা আমরা মারি, হ্যাঁ, হুম ওই হুম। সিলটা আপনাকে মারতে হবে এখানে, ঠিক আছে? থাকবে। তো এটা আমরা বললাম, এখন আরেকবার দেখে দেবো, জি ভাই আরেকবার দেখিয়ে দেন ভাই। আরেকবার দেখে দেই। আচ্ছা, আমরা অঙ্কটা তো দেখছি, মনে আছে তাই না? 1 লক্ষ টাকা জিনিস কিনছি, অঙ্কটা হলো যে 1 লক্ষ টাকার পণ্য কিনে আনছি, নিয়ে এসে আমি কি করছে, ফাইনাল সেটেলমেন্টে যাবে। তো ফাইনাল সেটেলমেন্টে গেলে কি হবে, আমাকে 50% পর্যন্ত এডিশন দিতে পারবো, এর উপরে গেলে হবে না, 50%-এর নিচে হতে হবে, নাহলে 50%, ঠিক আছে? তো যেহেতু আমি 50% এডিশন দেই, তাহলে এডিশন দিলে আমার বিক্রয় মূল্য কত হবে, 1.5 লক্ষ টাকা, ঠিক আছে? তো বিক্রয় মূল্য যখন 1.5 লক্ষ টাকা হবে, তখন আমি 6.3টা লিখবো, 1.5 লক্ষ টাকাই দিব ওইখানে। বাট ওইখানে আমি যখন ভ্যাটের কলামে, যখন 10 নম্বর কলামে যখন লিখতে যাব, তখন এটা আইন অনুযায়ী, যেটা আদেশ অনুযায়ী, ঠিক আছে, আমাদের মুখের কথা না, এটা আদেশ অনুযায়ী বলেই দিছে যে আপনাকে আহ এটির টাকাটা ওইখানে লিখতে হবে। আংশিক আকারে লিখলে আংশিক আকারেও দেখাই দিয়েছিলাম আপনাদেরকে, যে যদি 50,000 টাকা বিক্রি করতেন, তাহলে 7.5%-এর মানে 7,500-এর অর্ধেক হতো, মানে 3,000, ওই যে কত আসতো, 2500 কত, আর 3,500 না, 3,500 কত সামথিং, যেটা অর্ধেক আসবে সেটা হবে। তো যেহেতু আমরা পুরাই বিক্রি করতেছি, তাহলে ওইখানে কি হবে, পুরোটাই হবে 7,500 টাকাটা আমরা এটির টাকাটা বসে দেবো। এমনি কিন্তু ভ্যাট ক্যালকুলেশন করলে আসে 11,250 টাকা আসে, কিন্তু ওখানে কিন্তু ভ্যাট বসাবো না, আমরা আমরা এটির টাকা বসাবো, ঠিক আছে? এটি যে পার্সেন্টেজের উপরে আসছে, যে ভ্যালুর উপরে আসছে, সেটার উপরে হিসাব করে ওইখানে আমরা ভ্যালুটা মানে এটির টাকাটা বসে দেবো। যেহেতু আমি পুরোটাই সেল করতেছি, সেহেতু আমরা ওইখানে 7,500 টাকা বসে দেবো, ঠিক আছে? এখন ওইটা গেল 6.3-র কাজ। তো এখন 9.1 যখন করবেন আপনি, 9.1 নতুন, কিন্তু এটা এটা কিন্তু নতুন 9.1.1, 9.1 না কিন্তু, ঠিক আছে? এটা সুবিধা, এটা আরো ইজি করে দিছে। এটা যখন করবেন আপনি, তখন আপনাকে এই যে 1 নম্বর কলামে এই যে টোটাল সেলস ভ্যালু, টোটাল টেবল, টোটাল সেলস ভ্যালু হলো
তো আমরা সেলস ভ্যালু কত হয়েছিল, 1.5 লাখ টাকা হয়েছে না? 1.5 লাখ টাকা জি দেওয়া মাত্র আপনার ভ্যাট এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? অটো যত চলে আসে, অটো আসবে, হাতে লিখলে আমরা দিব না তখন আর, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। তো যাই আসুক, এখানে কোনো সমস্যা নেই, ভ্যাট আসলে কোনো ঝামেলা নেই এখানে। যখনই ভ্যাটটা চলে আসবে তখনই আপনার কাজ হবে, তো ওখানে বলা আছে আইন অনুযায়ী, আদেশ অনুযায়ী বলা আছে এই ভ্যাটটা আপনি তখন এই যে 6 নাম্বার কলামে, এই 6 নাম্বার কলামে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে ফেলবেন এখানে। ওই যে ভ্যাটটা এখানে আসবে, ঠিক আছে, এখানে ডিক্রিজিং করে ফেলবেন, নোটে লিখে দিবেন, নোটে এখানে লিখে দিবেন ফাইনাল সেটেলমেন্ট, ঠিক আছে? বা ওই যে পরিশোধিত যেটা সিলটা আছে ওটা আপনি বললেও হবে, কোনো সমস্যা নেই। তো এটা করা মাত্র আপনার জিরো হয়ে যাবে। আর পারচেস করবেন যখন, লোকাল পারচেস হোক আর ইআই হোক, তখন আপনার এখানে ভ্যালুটা আর ভ্যাট বসবে, হ্যাঁ। আমার লোকাল পারচেস ছিল 1 লাখ টাকা, ভ্যাট ছিল 15,000 টাকা, সেটা আমি লিখে দিছি। যেহেতু এটা আমি রিবেট পাবো না, এটা মনে হয় এই এই আপনার 9.1.1টা এভাবেই মনে হয় এই সেকশনটা এটা মনে হয় ইয়া করছে, যে এখানে সেকশনটা হবে ওখানে জিরো। হ্যাঁ, যেহেতু যদি যদি এখানে সেকশনটা যদি 45 অনুযায়ী যদি করে, তাহলে কিন্তু এখানে আমার ভ্যাটটা দেওয়ার দরকার নেই, আমার ভ্যাটটা আসবেও না, এটা অটো দিলেও ভ্যাটটা আসবে না, ঠিক আছে? ওই যে সাবফর্ম, অনেক সাবফর্ম আছে না, যেমন আমরা নোট 21-এ দিলে কি হয়, যে নোট 21-এ দিলে আপনার ওই ইয়েটা আসবে না কিন্তু, ভ্যালুটা আসে, ভ্যাটটা কিন্তু আসে না, ঠিক আছে? ঠিক এরকম হবে এটা, ভ্যালুটা বসাবেন, ভ্যাটটা আসবে না, এরকম হবে, ঠিক আছে? তো না আসলে কোনো সমস্যা নাই, তো এটা এটা আমার দরকারও নাই, যখন ভ্যালুটা বসে দিবেন যে এত লক্ষ টাকা, হ্যাঁ। আর জিরো হয়ে সব কিন্তু ইনক্রিজিং করার মতো কি আছে, জিরো হয়ে গেছে, আর কোনো কাজ নেই। যদি আপনার কোনো ভাড়া থাকে, যদি আপনার কোনো যদি রেন্ট ভ্যাট থাকে, তখন কি করবেন, এই যে ডিক্রিজ ভ্যাট রেন্ট, তখন আপনি কি করবেন, এখানে এখানে দিবেন, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দিবেন। যদি ব্যালেন্স থাকে, ব্যালেন্সের সাথে সমন্বয় করা যাবে না, আর যাবে বলেন তো, ভ্যাট রেন্ট কি সমন্বয় করা যায়? না, না এখন আর করা যায় না, আলাদা ট্রেজারি করতে হবে। হ্যাঁ, এই মাস থেকে, এই মাস থেকে সামনের মাসে যারা যারা ভ্যাটের ইয়ে আছে, এটা সবাই মাথায় নিয়ে নেন, যারা রেন্ট ভ্যাট ঘর আছে ঘর ভাড়া সবাই, টেজারি করে দেওয়া লাগবে। হ্যাঁ সবাই ট্রেজারি করবেন, ঠিক আছে? সবাই ট্রেজারি করবেন এটা। এইটা গেল। এখন ধরেন যে রেড করে ট্রেজারি করলে, ট্রেজারিতে আপনি কোথায় বসাবেন ট্রেজারিটা? এই যে এখানে দেওয়া আছে, 58 এই যে 19 নাম্বারে, ঠিক আছে? 58তে কিন্তু না, এটা ওইটা কিন্তু 9 না, আবার গেম। 9.1। হ্যাঁ, এটা কিন্তু 9.1.1, এটা হলো 19 নাম্বার কলাম, ঠিক আছে? এখানে কলাম আছে মাত্র হলো 22টা, ঠিক আছে? আর জি ওইখানে ভাই। আছে, ওইখানে কলাম আছে 9.1-এ, কলাম কয়টা আছে কে বলতে পারে? 65টা 68টা। 65 68টা। 68টা। 68টা, ঠিক আছে? এই হলো কাজ, এটা এটা আর অন্য কোনো কাজ নেই। এখনকার বুঝতে সমস্যা আছে বলেন? এনি প্রবলেম, যে কেউ বলতে পারেন, তো আর কোনো সমস্যা আছে কিনা? ভাই জি ধারা ভাই। 31-এর কত কত বললেন, যে কোনটা কোন সেলের কথা বললেন? ও, আপনি কি নতুন আসছেন? জি ভাই, জি নতুন। ও আচ্ছা, নতুন আসলে আমাদের ওই ডকুমেন্ট গুলো আমি আপনাকে দিয়ে দেবো, আচ্ছা? ডকুমেন্ট গুলো দিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, ওইটা সিলেক্ট আসাম, ওই আপনার হলো আদেশ নাম্বার 6, হ্যাঁ, আদেশ নাম্বার জি 6 দেখবেন, আদেশ নাম্বার 6 ওখানে লেখা আছে, হ্যাঁ, সুন্দর করে লেখা আছে এটা 3-এর ক অনুসারে, হ্যাঁ, ওই 31-এর ক অনুসারে কিভাবে লিখতে হবে এটা লেখা আছে ওইটা, ঠিক আছে? ওকে ভাই, ওকে ওইটা একটু দেখে নিতে হবে ভাইয়া, হ্যাঁ। ইনশাআল্লাহ। আহ, আহ, এটা গেল আমাদের এই সেটেলমেন্টের কাজ, ঠিক আছে? এখন আসেন, যেটা বললাম, আমরা আমরা যেটা আমি যেটা ইয়া করছি, এটা সবাই একমত কিনা বলেন? যে আমরা আজকে কি বার, শনিবার, প্রতি শনিবারে এরকম ম্যাথমেটিক ট্রাম হবে, সব ম্যাথমেটিক, ঠিক আছে? একদম ম্যাথমেটিক শেষ করবো আমরা শনিবার করে। আর মঙ্গলবারে হবে যেগুলো আমি স্যারের, রোজ স্যারের যেগুলা ইয়া দিচ্ছি ধারাবিধি, সেগুলোর উপরে আলোচনা হবে, ঠিক আছে? মঙ্গলবারে একদম ধারাবিধি, প্রত্যেকটা ধারাবিধি অনুসারে আলোচনা করা হবে, হ্যাঁ। আর প্রতি প্রতি শুক্রবারে আপনার যে কোনো টপিক নিয়ে একটা, এই যেমন আমদানিকারকের টপিক নিয়ে একটা হয়েছে, তবে ব্যবসায় পর্যায়ে হবে, যোগানদার হবে, হ্যাঁ। তো তারপর 4.3 হবে, 9.1 হবে, উপকরণ কর রিয়াত হবে, ভিডিএস হবে, ঠিক আছে? তারপরে আপনার ওই যে ওয়েস্টেজ ওয়েস্টেজ সেল কিভাবে করে, হ্যাঁ। তারপর আপনার কোনো গাড়ি ধরা পড়লে আপনি কিভাবে কি করবেন, মানে এই টপিক গুলো নিয়ে। তারপর কেস ফেস যেগুলো আসবে, সেগুলো মামলার মামলা কিভাবে চিঠি টিটি লেখা হবে, ঠিক আছে? এই জিনিসগুলো, টপিক গুলো নিয়ে আমরা প্রতি শুক্রবার আলোচনা হবে। আর এর মাঝে হলো বৃহস্পতিবার একটা যদি দিন থাকে, বা আপনার ধরেন বৃহস্পতিবার, বৃহস্পতিবার যদি হয়, বা যে কোনো একটা দিন আমরা সপ্তাহে যে কোনো একটা দিন পরীক্ষার জন্য রাখবো, ঠিক আছে? যারা রেগুলার পরীক্ষা দিবে তাদের জন্য ভালো।
আমরা এমসিকিউ থাকবে এবং তার সাথে রিটেন পরীক্ষাও নেওয়া হবে মাঝে মাঝে। হ্যাঁ, রিটেনের ইয়া দিয়ে দেবো, কোশ্চেন দিয়ে দেবো যেগুলো পড়তে হবে। এভাবে করা প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা শেষ করার পরে ওইভাবে একটা ইয়া করবো আমরা। ঠিক আছে, এভাবে আগাবো আমরা, এটা শেষ করবো এভাবে। কথা বলছেন? সবাই একমত কিনা বলেন? একমত ভাই, একমত। হ্যাঁ জি ভাই, এভাবে, একমত। হ্যাঁ এভাবে চলবে। আপনারা সবাই থাকিয়েন, হ্যাঁ সবাই থাকেন। দেখেন আমরা ইনশাল্লাহ যেটা আমার যেটা ইয়ে ছিল, আইডিয়া ছিল বা টার্গেট আছে সেটা যেন করতে পারি। তো আপনাদের সহযোগিতা লাগবে। হ্যাঁ, ভাই, ধরেন আপনি যে, আপনার আইডিয়া মতো আগায় যান, আমরা আপনার সাথে আছি। হ্যাঁ সেটাই, যে আমরা, আমার কথা হলো যে শুধু আমি না, এটা আপনাকেও আপনাকেও পড়াশোনা করতে হবে, আপনাকেও বলতে হবে যে ভাই এটা আপনার ভুল হয়েছে, আমার ভুল ধরতে হবে। ঠিক আছে, তাহলেই বুঝবেন তাহলে পড়াশোনা করতেছেন। কথা বোঝেন নাই? যেমন ধরেন আচ্ছা, যে ঠিক আমি আছে। আমি রোব স্যারের বই পড়ে রোব স্যারের যেটা এখনো সংশোধন করেনি, ভুল না সংশোধন করেনি, সেটা স্যারকে জানাইছি। তাই আমি পড়াশোনা না করলে তো জানতাম না। তারপর আবু সুফিয়ানের বই পড়তেছি, আবু সুফিয়ানের বইয়ে যা দেখি যে উনিও কারেকশন করে নাই, ওভাবে রেখে দিচ্ছে। ঠিক আছে, তো এরকম মানে পড়লে তো জানতে পারবেন, তাই না? তো এই জন্য পড়তে হবে। তো যাই হোক, কোনো, আর এটা দেখেন এখন যে একজন বাণিজ্যিক চীন হতে 10,000 পিস পাওয়ার ব্যাংক আমদানি করে, যার আমদানিকালে মূসক আরোপিত মূল্য 1,20,000 টাকা। উক্ত পণ্য আমদানি 15% মূসক এবং 7% আগাম করে পরিশোধ করে আমদানি করে। এটাও তো আমরা ইচ্ছা করলে যাইতে পারবো, পারবো না? সেটেলমেন্ট উক্ত পণ্য স্থানীয় পর্যায়ে সরবরাহ 30% মূল্য সংযোজন করেন। 30% করলে কি থেকে যাওয়া যায়? যাবে, সেটেলমেন্টে যাওয়া যাবে, যায়? হ্যাঁ যাবে, যাবে। যাবে, good। তিনি আদর্শ হারে প্রকৃত সংযোজনের ভিত্তিতে রিয়াতি পদ্ধতিতে পণ্য সরবরাহ সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা কি বলছে সে? আদর্শ হারে, 15% হ্যাঁ আদর্শ হারে, সে আদর্শ হারে যাবে। ঠিক আছে, আদর্শ হার মানে 15%। তিনি সময় রিবেট মতো নিবে আর কি। রিবেট নিবে। তিনি সময় মতো উপকরণ উৎপাদ সহ ঘোষণা দাখিল করেছেন। মেয়াদ গ্রহণ সংক্রান্ত সকল বিধান পরিপালন করেছেন। জুলাই 25 মাসে তিনি 10,000 পিস পাওয়ার ব্যাংক সরবরাহ করলে কি পরিমাণ কর পরিশোধ করতে হবে? ঠিক আছে, এখন এখানে এর কিন্তু 4.3 দিতে হবে। 4.3 দিতে পারে, বলতে যাচ্ছিলাম যে 4.3 দিতে হবে কিনা। দিতে হবে। দিতে হবে, কেন দিতে হবে ইসমাইল ভাই? এটা হচ্ছে ওই যে 50% নিচে আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই যে জিনিসগুলো একদম মুখস্থ হয়ে যাবে। তা এই যে 50%-এর নিচে তার এডিশন, যে 15% আরো যতই দেখ, ঠিক আছে, যেহেতু 50%-এর উপর না, সেই ক্ষেত্রে আমরা এখন এটা আহ, বলতে পারতেছি যে 30% সংযোজন তার আছে, এই জন্য আমরা এই উপকরণ উৎপাদকটা দিতে হবে। এটা কোনটা কোনটা দিতে হবে? 4.3 দাখিল করবে। ঠিক আছে, তো এখন ধরেন যে আমদানি পর্যায়ে যে মূসক আরোপিত মূল্য আপনার দেওয়া আছে, এটা আমদানিকালে মূসক এত, আমদানি আগাম কর এত। ঠিক আছে, এখন মূল্য সংযোজন হলো 30%, বিক্রয়ের সময় মূসক হার হলো এই যে 15%। ঠিক আছে, তা এটার জন্য আমরা, 9.1 করতে হবে। হ্যাঁ এটা হলো 9.1। এটার জন্য কি করতে হবে? 9.1। 15% যখন নিবে বাণিজ্যিক আমদানিকারক, এখন দুইটা, সে যখন 7.5% হারে দিবে তখন হলো 9.1.1। আর যখন সে 15% হারে চালান দিবে, রিয়াত নিবে, তখন তার জন্য কি 9.1 ইউজ করতে হবে। ঠিক আছে, তো এইখানে দেখেন আমদানিকালে প্রদেয় মূসক দিয়ে আসছে সে 18,000 টাকা, আমদানিকালে প্রদেয় আগাম কর দিয়ে আসছে 9,000 টাকা। মূল্য সংযোজন কর, এই যে দেখেন 30% সংযোজন দিছে না, আমরা 30% সংযোজন হয় 1,20,000, যে 1,000 কিনছে সেটা 30% সংযোজন করলে 36,000 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1,20,000 আর 36, 1,56,000 টাকা। পুরো আউটপুট মূসক হবে হলো 15% যদি দেয় তাহলে 23,400 টাকা। তাহলে নিট প্রদেয় সূত্র কোনটা? ধারা 45। ঠিক আছে, নিট প্রদেয় সূত্র কোনটা? এই ইসমাইল ভাই এটা মুখস্থ করে ফেলেন। এই যে ইয়া ভাই কই? নিট প্রদেয়ের সূত্র হলো, এটা হলো ধারা কত? নিট প্রদেয়ের ধারা 45। 45। নিট 45। প্রদেয়, হ্যাঁ এটা একদম মুখস্থ করে ফেলেন। এটা ওই যে ইয়া ভাই কই, মেহেদি ভাই মনে থাকে না বলছে। তো এটা আমরা মাথায় রাখবো যে নিট প্রদেয় বের করার হলো ধারা হলো 45। ঠিক আছে, 45-এ দেওয়া আছে যে এখানে উৎপাদ কর মাইনাস উপকরণ কর প্লাস বৃদ্ধিকারী সমন্বয় মাইনাস হ্রাসকারী সমন্বয়। ঠিক আছে, এই চারটা। তো এখানে নিট প্রদেয় আউটপুট ট্যাক্স পাইছে এত, রেয়ারযোগ্য আমদানি পাইছে এত, সমন্বয় আগাম কর পাইছে এত। তো এখানে আমার বৃদ্ধিকারী আগাম কর, আগাম করটা কি হয়? এটা বৃদ্ধিকারী হয় না ডিক্রিজিং হয়? বলেন তো এটা, আগাম কর। ডিক্রিজিং। ডিক্রিজিং। হ্যাঁ ডিক্রিজিং, ডিক্রিজিং। ডিক্রিজিং।
তো এই জন্য আমরা এই যে দেখেন এখানে দেওয়া আছে 23,400, এটা হলো উৎপাদ কর, মারপুট ট্যাক্স যেটাকে বলা হয়। তারপরে হলো মাইনাস রেয়াত, মানে রেয়াতের যেটা মুসক দেওয়া আছে, উপকরণ কর 18,000, এই 18,000 প্লাস বৃদ্ধিকারী সমন্বয় নাই এখানে, হ্যাঁ, বৃদ্ধিকারী সমন্বয় নাই, এই জন্য দেওয়া হয়নি। মাইনাস তখন আসে হলো 9,000 টাকা হলো আগাম কর, মানে হ্রাসকারী সমন্বয়, ঠিক আছে। তো এইখানে এখন দেওয়া আছে সবকিছু মিলে -36 টাকা, -3600 টাকা, সবকিছু দেওয়ার পরে -3600। -3600 মানে কি বোঝেন? সরকার পাবে আমি না আমি পাই পাবো? আমি পাই আমি সরকারের কাছে আমি পাই। পাবো। আমি পাবো, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। ঋণাত্মক, ঋণাত্মক যখন হবে তখন আপনি পাবেন, আর যদি ধনাত্মক হয় তাহলে সরকার পাবে। আপনি ইয়া করার সময় দেখবেন, ওই রিটার্ন করার সময় দেখবেন, এই যে নোট 35, হ্যাঁ 34, ওইখানে দেখবেন যে আপনার মাইনাস আর প্লাস থাকবে। যখনই মাইনাস থাকবে তখন দেখবেন যে আপনি পাবেন, আর যখনই আপনি প্লাস থাকবে তখন বুঝতে হবে যে আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখানে লেখা আছে, যে জিনিসটা লেখা আছে যে এখানে নিট কোয়ার 3600 টাকা হয়, জুলাই পে মাসে অতিরিক্ত কোনো মৌসুম পরিশোধ করতে হবে না, বরং এত টাকা জের পরবর্তী কর্মরত সমন্বয়ের জন্য বহন করবে। কিন্তু উত্তর, পরিশোধ কর হলো, পরিশোধযোগ্য কর হলো 0 টাকা, এবং জের থাকবে হলো 3600 টাকা, ঠিক আছে। এটা হলো জের থাকবে। এখন যদি আমরা 9.1-এ যাই, 9.1-এ একজন বলেন তো, এই যে আমি উৎপাদ কর, এটা কত নাম্বার বসবে? 9.1-এ যখন বসাবো আমরা, ওটা কততে বসবে? এটা মনে আছে? ভোজপুর 4 ভাইয়া। নোট নোট উত্তর 4-এ, 4 না? হ্যাঁ, নোট 4-এ। আর হলো যেটা আপনার আমদানি মূসক যেটা পাইছেন আপনি, ব্লিমেন্টিটা কত নাম্বার নোটে বসবেন? ব্লিমেন্টিটা নোট জি ভাই। 15। নোট, 15-তে। হ্যাঁ, নোট নোট যেটা ব্লিমেন্টি যেটা বসাবো আমরা, এটা কোথায় বসবে? সব ফোনগুলা ভেঙে গেছে 15-তে, বুঝছেন, নোট 15। এই এক যন্ত্রণা হয়ে গেল তো এটা, সব ফোনগুলা ভেঙে গেছে। এরকম না, আপডেট দিতে হবে সবগুলা, সবগুলা ভেঙে গেছে বুঝছেন 9.1-এর। সব ফোনগুলা ভেঙে গেছে। আচ্ছা হোক, এই যে এখানে আমরা কি করব, আমরা এখানে এই যে নোট 4-এ, এই ভেঙে গেছে বুঝছেন, বুঝতে পারতেছেন? নতুন নতুন সব হারা গেছে তো এটা, বিরক্ত। এটা ফ্রন্টের কারণে এটা হচ্ছে মামা ভাই। হ্যাঁ, ফন্ট এটা মনে হয় নাই, এরকম মনে হচ্ছে এখানে। এটা কি ফ্রন্ট ফ্রন্ট কি ছিল, টাইমস নিউ রোমান না ক্যালিব্রেটি? বাংলা বাংলা ফোনটা নাই। এখানে মনে হয় বাংলা ফন্টটাই নাই, আমার মনে হচ্ছে এরকম হ্যাঁ, নাকি। ওই বাংলা ফোনটা নাই দেখে মনে হচ্ছে। তো ভাই বাংলা বিজয় ফন্টটাই 52টা নাই, হ্যাঁ। ওপেন করেন তাহলে হবে। ওই যে স্ক্রোলটা সিলেক্ট করে উপরে সুটুনিয়াম দিয়ে দিলে চলে আসবে। না, শুধু এই যে আমাদের দেওয়া ছিল কিন্তু ফন্টটা ভেঙে গেছে। সিলেক্ট করেন, সিলেক্ট করলে ওখানে সুটুনিয়াম দিয়ে লিখে দিলে চলে আসবে। ইংলিশ কন্টিনিউ ফরম্যাট থাকলে ওইটাই তো ভালো, বাংলা থেকে ইংলিশ তো। বুঝতেছে না, বুঝছেন? কন্ট্রোল এ দিয়ে উপরে ওই যে ক্যালিব্রিয়া যেখানে লেখা ওখানে সুটুনিয়াম দিয়ে সিলেক্ট করে দিলে হবে। ওটা দেখছি আমি, শুধু আমাদের দিয়ে হয় নাই বুঝছেন, এখানে তো শুধু আমাদের দিয়ে হয় টাইপ না, করে টাইপ করে দেন, আসে না তো। আমাদের তো আসতেছে না। আবার দেখেন ডাবল তো টি ওই যে ভাইয়া, সুটুনি ইয়া আছে ডাবল টি। কিনা, বাংলা ছিল বাংলা না লেখা আছে ইংলিশ কিনা। ছিল? এই যে এইটা উপরে মাপবা, এই যে র র ছিল তো, এই যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই যে র, মানে বাংলা লেখা আছে, এটাতে টিপ রূপালি দেন দিলে তো। হবে, রূপালি দিলে হবে, ওই যে উপরের উপর। এই যে হ্যাঁ, ওই এটা যে হয়েছে। এটা আসছে, এই যে একটা আসছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে দেখেন এখন
দেখলাম সূত্রগুলা তো মনে হয় আবার তো এখানে সূত্রগুলা তো এলোমেলো হয়ে গেছে, মনে হয় না সূত্রগুলা আছে। এই কাজের সময় এগুলো এরকম হলে ভালো লাগে। দেখা যাচ্ছে না এটা এবার? হ্যালো, হ্যাঁ দেখতে জি ভাই পাচ্ছি। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে যাচ্ছে না? দেখা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে। তো এটা আমরা দেখলাম যে আমরা এখানে আমরা যেটা ম্যাথে আমরা দেখছিলাম সেটা হলো যে 1,20,000 টাকা যেটা আমরা কিনছিলাম, হ্যাঁ, সেটা আমরা 30% সংযোজন দিয়ে আমাদের কি হলো এটা 1,56,000 টাকা হয়েছে। ঠিক আছে, 1,56,000 টাকা যখন আমরা বিক্রি করছি, তাহলে আমরা এখানে 1,56,000 কোথায় কোথায় বসাবো আমরা? এখানে বসাবো না, নোট 4-এ বসাবো না? নোট 4-এ বসাবো, হ্যাঁ। নোট 4 হবে। হ্যাঁ নোট 4-এ হবে, ঠিক আছে। 15%। যেহেতু আমরা 15% হারে এটা 15% হারে চালান দেবো, 15% হারে যদি চালান দিই, তাহলে তার হলো ভ্যাট আসে হলো 30,400 টাকা। ঠিক আছে, 30,400 টাকা। ঠিক আছে, 30,400 টাকা হলো। হ্যালো, যে আমদানি করছি, এই আমদানি তো নোট কোথায় বসবে? নোট 15-তে। নোট 15-তে। ভাই আপনার কথাটা ডাবল ডাবল আসতেছে। ডাবল আসছে কথা। আবার ডবল আসছে, এটা আবার হ্যালো। ভাই আশেপাশে কোনো ডিভাইস থাকলে, হ্যাঁ, আশেপাশে কোনো ডিভাইস থাকলে এরকম করে আর কি। হ্যালো। মাইক অফ করে অন করে সবারই রিপিট আসে। হ্যালো, হ্যালো। কত ইকো হচ্ছে বাবা। এটা কেমন আবার কি সমস্যা হলো এটা আবার? হ্যালো, ঠিক হয়েছে। হ্যাঁ এখন ঠিক হয়েছে। আচ্ছা এটা দেখেন এবার। তা এখন নোট নোট
15-তে, নোট 15-তে আমাদের আমাদের আমদানি করা ছিল কত, 1,20,000 না? এটা করলেই সমস্যা হচ্ছে, তো এটা বুঝতেছি না। আচ্ছা, এটা দেখে নিন আপনারা, এটা সোজা জিনিস। এটা আপনি এটা আমরা কি করব, আমরা নোট 15-তে, এটা আমরা নোট 15-তে দেখাই দেবো, ঠিক আছে? এই 1,20,000, আর এই 1,20,000 আসবে, আর 15%-এর ভ্যাটটা আসবে 18,000, ঠিক আছে? এটা দেওয়া মাত্র কি হবে, নোট 31-এ, নোট 31 না 30-এ, নোট 30-এ আগাম করা আসে না? কোথায় আসে? নোট 30-এ মেবি, সম্ভবত হ্যাঁ, 30-এ। না সম্ভবত না, এটা মুখস্থ থাকতে হবে। সম্ভবত কেন? 30-এ 30-এ নোট মনে হয়। 30-এ, নোট 30-এ 30-এ, 30-এ। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, নোট 30-এ। এটা এগুলা জিনিস মুখস্থ করি না, এগুলা আমি যেটা বলি সেটা হলো যে নোট 24, নোট 24 আর নোট 27। এটা কে বলতে পারে বলেন তো, নোট 24 আর নোট 27-এ এখানে আপনি কোনটা আসে তাপসে ঘর ভাড়া বলেন? নোট 24 এবং নোট 27-এ এটা কোনটা কোনটা আসে? নোট 24-এ ঘর আসে ভাড়া বিডিএস এর। নোট 27-এ বিডিএস আছে, এনি আদার অ্যাডজাস্টমেন্ট এই হলো নোট নোট 27-এ, 27। নোট 27-এ কোনটা, নোট 27-এ বিডিএস। এনি আদার অ্যাডজাস্টমেন্ট, নোট এনি আদার 24-এ অ্যাডজাস্টমেন্ট। বিডিএস আসবে। আর 24-এ 24-এ বিডিএস। 24-এ কোন ভিডিওস গুলো আসছে? ভিডিওস তো দুই প্রকার আছে, একটা হলো সেটা আমরা unregistered, কাইটা রাখছি, 6.6 সেটা আমরা যেগুলো আমি উইথড্রল কাটবো। করছি, 6.3 কাটা হয় যেটা 6.3 6.3টা। জি, হ্যাঁ, যেটা এটা আমি মাথায় কাটবো। রাখবেন। 24। হ্যাঁ, যেগুলো আমরা এক কথায় আমি বলি যেটা আপনার একদমই 6.6 দিবেন, একদম 6.3 আছে, ঠিক আছে? যেগুলাকে আপনি 6.6 ইস্যু করবেন সেগুলা সবগুলো 24 হবে, এর বাইরে কোনো কিছু হবে না 24-এ। ক্লিয়ার? আর ক্লিয়ার ভাই। নোট 27, নোট যেগুলো 27-এ দিবেন 6.6 ইস্যু করা হবে না সেগুলো। ইস্যু করা হবে না, যে আনরেজিস্টার্ড পারসন থেকে আপনি কাটছেন, ঠিক আছে? তারা 6.3 দেয়নি, বাট আপনি নিজে নিজে কোনগুলো ভ্যাট দিচ্ছেন বা ওদেরকে কেটে রাখছেন, ঠিক আছে? তো এই ভিডিওস গুলো আপনি নোট 27-এ দেখাবেন, এবং র্যান ভ্যাট জরিমানা যা আছে তখন আপনি ওইখানে দেখাই দিবেন, ঠিক আছে? এটা হলো নোট 27-এর কাজ। আর 24-এ সবসময় মাথায় রাখবেন 6.6 ছাড়া 24-এ কোনো এন্ট্রি দিবেন না। এর আগে কিন্তু অনেকেই ভুল করছে এটা, যে সব ওইখানে এন্ট্রি দিত, ভিডিওস মানে ওখানে এন্ট্রি দিত, বুঝছেন? এরকম কিন্তু ছিল আগে, এখনো করে অনেকে আছে এরকম। তো এটা করা যাবে না কিন্তু, হ্যাঁ? নোট 24 মানে 6.6, এটা হলো ইস্যু। আর নোট 30 হলো এটি, নোট 30 হলো এগুলা মুখস্থ রাখবেন কিন্তু। নোট 30 হলো এটি, চলে আসবে এটা। নোট 58 হলো ট্রেজারি, এগুলা যেগুলা জিনিস একদমই মনে রাখতে হয়, হ্যাঁ, মনে রাখতে হবে। নোট 50 কি? নোট 50 হলো ক্লোজিং ব্যালেন্সের না, ওপেনিং ব্যালেন্স না, ওপেনিং ব্যালেন্স। তো এই এই জিনিসগুলো, কিছু কিছু জিনিস মনে রাখবেন। নোট 4, নোট 21, নোট 22, হ্যাঁ, নোট 15, নোট 14, ঠিক আছে? আবার নোট 8-এ কি, নোট 7-এ কি, এই জিনিসগুলো ভালোভাবে যখন আমরা করবো তখন তো করবোই, তারপর আপনারা একটু দেখে নিয়ে নিন, ঠিক আছে? তো এটা তাহলে এটা হলো আমাদের ম্যাথের, এটাই হলো কাজ, ঠিক আছে? আর এখানে আরেকটা আছে, সেটা হলো সংযোজন দিয়ে। এগুলো একই জিনিস, সংযোজন সহকারে মূসক চালান। যখন আপনি ধরেন, এই যে আমি আমি একটা বলি, এই যে যেটা ম্যাথ আসতো আরেকটা জিনিস, হ্যাঁ, এখানে আপনার এই যে সিডি, সিডি হলো 1% সিডি, ধরেন যে 5% অগ্রিম আয়কর, এগুলা কি আমাদের ভ্যাটে লাগে? ভ্যাটের কাজ এগুলো বলেন তো, কে বলতে পারবে? সিডি লাগে না। সিডি, সিডি এটা কার? সিডি এটা কাদের জন্য? এটা কাস্টমস ডিউটি। কাস্টমস কাস্টমস ডিউটি, যারা কাস্টমসে কাজ করে, যারা কাস্টমসের অফিসার আছে তাদের জন্য সিডি এটা, ঠিক আছে? আর এই 5% সিডি আরডি করার পরেই তো ব্যাটটা হয়। হ্যাঁ, ভ্যাটটা আসবে। তো সিডিটা তো দিতে হয়, সিডিটা না দিলে তো হবে না, তাই না? সিডিটা দিতে হয়, এলা কাস্টমসের হিসাব। অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে করতে। হ্যাঁ, এটা হলো কাস্টমার ভ্যালুর উপরে তখন এগুলো আসবে, হ্যাঁ। এই কাস্টম ডিউটি গুলো কাস্টমসের অফিসাররা ওটা হিসাব থাকে, ওটা কাস্টমস থেকে নেওয়া হয় এই ডিউটি গুলো, ঠিক আছে? আর ডিউটি ক্যালকুলেশন গুলা, ডিউটি ক্যালকুলেশন গুলো সবগুলো কাস্টমসের, ওখানে কাস্টমসের, এটা হলো কাস্টমসের আই, এই সিডি আরডি এসডি, ঠিক আছে? তো এইচডি তো না, এই সিডি আরডি। তো আর এখানে আপনার 15% ভ্যাট হলো, ভ্যাটের জন্য ভ্যাটের রাজস্ব চলে আসবে এটা, হ্যাঁ। আর 7% আগাম করে এটি হলো ভ্যাটের আসবে। আর 5% অগ্রিম আয় করে এআইটি, এআইটিটা কার জন্য? এটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স, যারা ওই যে মানে আয় করা আইন যেটা, ঠিক আছে? আয় করা আইন 2023, এই এই এরা এটা পাওয়া যাবে,
এরা এরা এটা এদের ওই এদের সাথে এটা ওইখানে সমন্বয় করতে ওইখানে হয় সমন্বয় হবে। ইনকাম ট্যাক্স। হ্যাঁ, ইনকাম ট্যাক্সের তখন এটা আয়করের হিসাব চলে যাবে, এটা বুঝছেন, ওটা অটোমেটিক চলে যাবে, ওদের কাছে চলে যায় এটা। তো এখন এই যে যন্ত্রপাতি যন্ত্রাংশে এসআরও এর সত্ত্ব প্রতিপালিত হয়, এই সত্ত্ব যন্ত্রপাতি যন্ত্রাংশে এসআরও, এটা কেউ জানে? এটা আছে একটা এসআরও, আজকে মানে কে দিয়েছিল যে এসআরও 21, ঠিক আছে? তো যন্ত্রপাতির যন্ত্রাংশে এসআরও এর সত্ত্ব প্রতিপালিত হয় রেয়াতি হারে সংখ্যায়ন পূর্বক পণ্য চালানটি সার্কুলার, এর পরবর্তীতে আমি দেখাবো এটা, হ্যাঁ, যে যন্ত্রপাতি এসআরওটা কিভাবে ইয়া করে। তো প্রতিষ্ঠানটা আমদানিকৃত 25% সংযোজন দিয়ে বিক্রয় করে এবং বিক্রয় পর্যায়ে 60% মূসক চালান ইস্যুর মাধ্যমে পরিশোধ করে। 25% দিছে, তো 25% যে আপনারা বলতেছেন যে 25% করা যাবে না বা 30% করা যাবে না, তো এগুলা কি কথা সত্য? সত্য নয়। আপনার এখানে 25% আমরা এডিশন দিলেই হয়ে যাচ্ছে আমার পণ্যের দাম, ঠিক আছে? তো পণ্যের দামে 25% দেবো, সে 7.5% হারে চালানটা দিবে, 7.5% হারে চালান দিবে। আলোচ্য চালানের জন্য পণ্য প্রতিষ্ঠানটি যে কোম্পানির নিকট সরবরাহ করে তার বার্ষিক টার্নওভার আনুমানিক 25 কোটি টাকা, যার কাছে বিক্রি করবে তার কত আনুমানিক বার্ষিক টার্নওভার কত? 25 কোটি, ঠিক আছে? আমার কাছে বিক্রি করতেছে, আমার টার্নওভার হলো 25 কোটি, সে কি উচ্চ কর্তনকারী হবে কি হবে না? 10 কোটি টাকার উপরে হলেই হবে। হ্যাঁ, তো এই যে 6টা উচ্চ কর্তনকারী সত্তা কয়টা? কে বলতে এটা তো পারে? 10 কোটি টাকার উপরে, 10 কোটি টাকার না উপরে না, হলেই হবে। আমি আমি ওটা বলিনি, আমি উচ্চ কর্তনকারী সত্তা কয়টা তার মুখস্থ আছে? আচ্ছা, কি এটা মানে আন্দাজি মোট এমসিকিউ, মানে মানে আন্দাজি এমসিকিউ মেরে দিলে পাস হয়ে যাবে, তাই না? এবার এবার কিন্তু কাজ হইবে না, বুঝছেন? এবার কিন্তু কঠিন করবে, মাথায় রাখিয়েন। এমসিকিউ যারা প্রিপারেশন নিবে না, ধরাটা ওইখানেই খাবে। এবারই তো ধরেন যে অর্ধেক ফেল করছে না, এই কোর্সে নেই, অর্ধেক ফেল করছে না, অর্ধেক অর্ধেক তো ঠিক ছিল। তো কাজে এমসিকিউ গুলো জানতে হবে, হ্যাঁ। আর এখানে কিন্তু উচ্চ কর্তনকারী সত্তা হলো আপনার 6টা আছে, 6টা, ঠিক আছে? তার এটা কত কত ইয়াকে আছে, ধারা মানে ধারা উপধারা কত, এটা জানেন? দফাটা কত? এটা ধারা 2 এর হুম, সেকশন, ধারা 2 এর উপধারা 21 অনুযায়ী 21 উপধারা 21 সত্তার সংখ্যাটা আছে। উপধারা না, এটা দফা বলা হয়, এটাকে দফা, হ্যাঁ, দফা দফা, হ্যাঁ sorry, দফা। দফা দফা 21, গুড 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 গুড, ঠিক আছে? 21, এইগুলা মনে রাখতে হয়। যে এই মেহেদি ভাই কই, এই যে জিনিসগুলো মনে রাখতে হবে, কথা বুঝছেন? এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। যেমন ধরেন যে ওই রাশকারী সমন্বয় সবার লাস্টে 103 না কত, এটা 103, হ্যাঁ 103টা কিন্তু সংজ্ঞা আছে, 103 103টা সংজ্ঞা আছে এখানে, বুঝছেন? লাস্ট হলো রাশকারী সমন্বয়, বুঝছেন? এগুলা মনে রাখতে হবে। ধারা 48 হলো বৃদ্ধিকারী সমন্বয়। ধারা 48 তো না, দফা 48, 2 এর দফা 48-এ, না না, 71 71 না 71। 71, এটা 71 না, 48 হলো ধারা 48 মনে আছে, ধারা 48-এ মনে হয় বৃদ্ধিকারী ওই সমন্বয়ের ইয়েটা দেওয়া আছে, ধারা 48, সমন্বয় ধারা 48-এ সমন্বয় দেওয়া আছে, হ্যাঁ, বৃদ্ধিকারী হ্রাসকারী একসাথে দেওয়া আছে ধারা 48, তাই না? এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মনে রাখতে হবে, এই। আচ্ছা, তো এখন আমরা 25 কোটি টাকা টার্নওভারের কাছে বিক্রি করছে, সেই 7.5% হারে চালান দিছে, তার কি অবস্থা হবে কে বলতে পারবে? আপনি যে 7.5% হারে চালান দিলেন, যোগানদার হিসেবে ট্রিট হবে। হ্যাঁ, যোগানদার হিসাবে তাকে ট্রিট করবে, তাহলে কত পার্সেন্ট হারে তার কাটবে, তার ইয়াটা কাটবে কত? 10% হারে। 10% 10%। হারে, হ্যাঁ। এবার বুঝতে পারছেন এটা হিসাবটা? আপনি যখন 7.5% হারে চালান দিবেন, তো তখন আপনাকে সে 25 কোটি টাকা টার্ন ওভার, তার সে উচ্চ কর্তনকারী সত্তা। তো উচ্চ কর্তনকারীর কাছে সত্তা, সে যেহেতু, সে তখন এটা কি ইয়া হতে পারবে, ধরেন যে ওই যে মানে আপনার আমরা কি ফাইনাল সেটেলমেন্টে তখন সুবিধা পাই, তো সে এখানে বিক্রি করলে না না, পাবে না, এটা করা যাবে না পাবে না, ফাইন্যান্সিয়াল। হ্যাঁ, ফাইনাল সেটেলমেন্ট সে পাবে না, ঠিক আছে? তো এই জন্য তাকে আর ওইটা ফাইনাল সেটেলমেন্ট পাবে না, তখন সে তাকে উচ্চ কর্তনকারী হিসাবে, তাকে যোগানদার হিসাবে ট্রিট করবে। ট্রিট করার পরে তাকে 10% হারে 10% হারে তাকে ইয়েটা কাটবে, ঠিক আছে? তো আমি ধরেন যে এখানে আপনি যদি ইচ্ছা করতেন, যে আপনি 7.5% চালান না দিয়ে, আমি যেহেতু উচ্চ কর্তনকারী কাছে সেল করতেছি, তাহলে কি আমি 10% হারে চালানটা দিতে পারতাম না? 15% তো করা করা যাবে। না, 15% করতে পারবেন না। 15% আপনার এখানে করার দরকার নেই, এখানে 15% যখন করবেন তখন আরেক ঝামেলা বাঁধবে। এখানে আপনি তো রিয়াদ নিবেন না, ঠিক আছে? আপনি 10% হলেও তো রিয়াদ পাবেন না, পাবেন? দোকানদারে তো রিয়াদ পায় না। সেক্ষেত্রে আপনি ধরেন যে আপনার সুবিধার্থে, যেহেতু আপনার 10% কাটবেই সে, আমার দরকারটা কি? তো যখন হলো আপনি উচ্চ কর্তনকারীর কাছে সেল করবেন,
ধরেন যে আপনি ব্যবসা করতেছেন, আপনি দেখতেছেন যে আপনি উচ্চ পতনকারী সেল করতেছেন, আপনি 7.5% চালান দিবেন না, তখন ওকে 10% হারে চালানটা দিবেন। ঠিক আছে, 10% চালান দিলে সে 10% কাটবে, কাটুক, 10% কাটবে, আপনাকে 6.6 ও 10% হারে আপনি ভ্যাটও দিলেন, আপনি 6.6টাও পাই গেলেন 10%। তাহলে তো সমন্বয় করে নিলেন, তখন আর ঝামেলা নাই, তখন আর বৃদ্ধিকারী ওই যে একটা মেকানিজম আছে না বললাম না, সেটা আর করার দরকার নাই, তখন সুবিধা হবে এটা। এই জন্য 10% হারে চালান দেওয়াটাও সুবিধাজনক। তো এই জন্য দেখেন এই যে সবকিছু করছে, সংযোজন করছে, করার পরে মোটর চালান প্রদেয় করছে, এত টাকা যে 6,56,250 টাকা তার ভ্যাট আসছে, সে দিয়ে দিচ্ছে। আর ওখানে দেওয়া মাত্র সে ভ্যাট, এই যে 10% দেখছেন, তখন কাটছে 8,75,000 টাকা আসছে তখন। ঠিক আছে, এই বাদ বাকি 10% হারে কয় 6.6 আসবে যখন, তখন সে এই যে 2.5% বৃদ্ধিকারী সমন্বয় করে নিবে, এই যে সমন্বয় করবেন দেখছেন, এই যে 10% হারে যখন আপনাকে 6.6 দিবে, তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে 2.5% বৃদ্ধিকারী সমন্বয় করবেন এবং 6.6 হ্রাসকারী সমন্বয় করবেন। এটা হলো মেকানিজম, এটাকে বোঝেন সবাই? মাহবুব ভাই এক্ষেত্রে মূল্য ঘোষণা দিবে না? মূল্য ঘোষণা তো দিতে হবে, হ্যাঁ, অবশ্যই মূল্য ঘোষণা দিতে হবে ভাই। যেহেতু 7.5%। 7.5% করলে দিতে হবে। 7.5% হারে যখন আপনি আপনি যখন ইয়া করবেন, তখন আপনাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, আপনি যখন যোগানদার ট্রিট করবে, তখন কি আপনাকে দেওয়া লাগবে? যখন যোগানদার হবেন, তখন কি দেওয়া লাগে? যোগানদার কি দেওয়া লাগে 4.3? কে বলতে পারবে? দোকানদার তো সেবা, তার তো দেওয়া লাগে। দেওয়া লাগে? যোগানদারের সেবার 4.3 ক্ষেত্রে দিতে হয় দেওয়া দিতে কিনা? হয় না, দোকানদারের তো দিতে হয় না। যোগানদার কিন্তু সেবার ক্ষেত্রে কিন্তু 4.3 দেওয়া লাগে না। হ্যাঁ, এটা, physics। হ্যাঁ, এটা কিন্তু সবাই এটা কিন্তু জেনে নিন, হ্যাঁ, সুন্দরভাবে। এটা কিন্তু সেবা, কিন্তু এটা যোগানদার। এটা আমরা ব্যবসায়ী যেহেতু আমদানিকারক, সেক্ষেত্রে আমরা 4.3 অবশ্যই দাখিল করব। ঠিক আছে, আর এখানে আমরা 9.1.1টাই পূরণ করব। কথা বুঝছেন? কি করবেন এখানে? এখানে 9.1.1টা পূরণ করবেন, আর 6.6টা নিয়ে আইসে তখন কি করবেন, এটা হ্রাসকারী সমন্বয় ওইখানে দিয়ে দিবেন, আর 2.5% যে টাকাটা আসবে, সে টাকাটা বৃদ্ধিকারী সমন্বয় করে দিয়ে দিবেন। আর 10% দিলে, চালান দিলে দরকার নাই এটা। ঠিক আছে, আর 5 নম্বরটা একটা বাণিজ্যিক আমদানিকারক কোম্পানি যৌথ বিষয় একটি লিমিটেড কোম্পানির নিকট কার্যাদেশের ভিত্তিতে এত টাকা মূল্যের পণ্য সরবরাহ করে, যার সিলমারা পদ্ধতিতে মূসক চালান ইস্যু করা হয়েছে। সিলমারা পদ্ধতিতে মাহবুব ভাই, আপনি 10% যদি যোগানদার দেয় তাহলে সে 9.1 পূরণ করবে না 9.1.1। 9.1.1, আর যদি সে 15% আপনার সেবা দেয় ফিফটিন তাহলে পার্সেন্ট দুইটা পূরণ করতে হবে। 15% যখন করবেন, তখন আপনি 9.1 করবেন। মানে আমি ধরেন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, সে সেবাও দিচ্ছে প্লাস হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে যোগানদার হিসাবে, তাহলে কি আমার রিটার্ন দুইটা পূরণ করতে হবে 9.1 এবং 9.1.1? আপনি যদি 7.5%, আপনি যদি 10% হারে করেন, হ্যাঁ, যখন টেন জি। পার্সেন্ট হারে করবেন, তখন তো আপনি সেবার জন্য না, সেবার জন্য 9.1, কিন্তু দোকানদার হিসেবে যদি আপনি দেন, তখন 9.1, কিন্তু সেবার জন্য কিন্তু 9.1। আমি সেটাই বলতেছি, যখন আমি সেবা হিসাবে যোগানদার 9.1 হ্যাঁ, হবে নাকি 9.1.1 হবে? 9.1 হবে সেবা হিসাবে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? ঠিক আছে ভাইয়া। মানে সেবা প্রদানকারী এবং হলো উৎপাদনকারীর জন্য 9.1, তার মানে আপনি দোকানদার কি 9.1 ইউজ করতে হবে। ক্লিয়ার? খালি বাণিজ্যিক আমদানিকারক আর আমদানিকারকের জন্য, যে বাণিজ্যিক আমদানিকারক যারা আছে তাদের জন্য 9.1.1। ঠিক আছে, তারপরে আপনার এইটা গেল। আচ্ছা, আপনি যখন হলো সিলমারা পদ্ধতিতে করতেন হবে কিনা, আপনি কোনো কার কাছে বিক্রি করছেন, তখন কি উচ্চ করতেন হবে? বলেন, হ্যাঁ, উচ্চ করতেন হবে? কে বলতে পারে? হবে না, হবে উচ্চ- গুচ্ছ হ্যাঁ, ভালো করে বলেন। প্রশ্নটা বুঝি নাই মাহবুব ভাই। যারা আমরা, কর্তন হবে। আমি যদি কোনো কার্যাদেশের মাধ্যমে কোথাও যদি আমি দিই, কোনো প্রোডাক্ট যদি দিয়ে দিই, হ্যাঁ, তো এই যে কার্যাদেশের ভিত্তিতে এই যে আপনি 7 লাখ টাকা মূল্য পণ্য সরবরাহ করেন, তারপরে সিলমারা পদ্ধতিতে মূসক চালান ইস্যু করা হয়েছে। ঠিক আছে, যদি সিলমারা পদ্ধতিতে যদি আমি করি, তাহলে কি আমাকে উচ্চ কর্তন করবে কিনা? না, এটা তো করবে। উচ্চ কর্তন হবে না। এটা তো এই মানে ফাইনাল সেটেলমেন্টই হবে না। এটা হলো ফাইনাল সেটেলমেন্ট হবে না, এবং আদেশ অনুযায়ী তার এটা উচ্চ কর্তন করতেও হবে না। ঠিক আছে, উচ্চ কর্তন করার সুযোগও নাই তো। ঠিক আছে, ফাইনাল সেটেলমেন্টই হবে না, বাদ হয়ে যাবে। ফাইনাল সেটেলমেন্টই হবে না এখানে। ঠিক আছে, এটা যখন আপনি কার্যাদেশের মাধ্যমে কার কাছে তো পণ্য সরবরাহ করেন, তাহলে তো আপনি সিলমার পদ্ধতিতে যদি চালান দেন, সেটা তো বাতিল হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, এইটা গেল বাতিল এটা। হয়ে গেলে ভাই তখন কি হবে? বাতিল হয়ে গেলে তো তখন আপনাকে ওই আপনার ওই ভ্যাটটা দিয়ে আপনাকে কাজ করতে হবে, তখন ভ্যাট দিয়ে কাজ করবেন। মাহবুব ভাই, ওয়ার্ক অর্ডারের মাধ্যমে যখন একটা ইয়ে প্রোভাইড করবে কোনো হুম প্রতিষ্ঠানকে, তখন হুম তো এটা তখন উচ্চ তো আপনি উচ্চ কর্তনকারী হবে ভাই, তখন সারটা। তো উচ্চ কর্তন, আমি বলি তখন তো তার উচ্চ কর্তন হবে। তার যখন আপনি কার্যাদেশের মাধ্যমে যাকে দিবেন তখন তো উচ্চ কর্তন হবে, ঠিক আছে? 5 নাম্বার কোশ্চেনের এটাতে তো কার্যাদেশের মাধ্যমে দেয়া হচ্ছে না, যেটা হ্যাঁ হ্যাঁ দেখালেন হ্যাঁ একটু হ্যাঁ আগে। হ্যাঁ 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 হ্যাঁ। তো কার্যাদেশে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে যদি দেয় তাহলে তো উচ্চকর্তন করতে হবে না? তখন হবে তো তো। তার উচ্চ কর্তন করবে, তো উচ্চ কর্তন এটা ধরেন যে যখন কার্যাদেশের মাধ্যমে দিবে, ঠিক আছে, এটা অনুযায়ী আমি লিখছি যে জি। হবে না, তার মানে এটা এটা বোঝাচ্ছে যে আপনার এই কি বলে এটা, এই ফাইনাল সেটেলমেন্টটা হবে না, ফাইনাল সেটেলমেন্টটা হবে না। মানে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে হলো ফাইনাল সেটেলমেন্ট নিয়ে কোশ্চেনটা না, আপনার কোশ্চেনটা ছিল যে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে যদি দেয় হুম তাহলে সেক্ষেত্রে লিমিটেড কোম্পানিকে যদি সরবরাহ করে ওয়ার্ক অর্ডার এগেনস্টে তাহলে উচ্চকর্তন করবে কিনা। তো সেক্ষেত্রে মানে অ্যান্সারটা কি, উচ্চকর্তন তো করতে হবে না? যদি ফাইনাল সেটেলমেন্টটা করে, যদি সে সিলমারা পদ্ধতি দেয়, সিলমারা পদ্ধতি যখন দিবে আপনাকে, ঠিক আছে, তখন তো আপনি উচ্চ কর্তনকারী। উচ্চ কর্তনকারী হলে জি আপনি উচ্চ কর্তন এখানে করতে পারবেন, জি ঠিক আছে, একসাথে করতে পারবেন। বাট এর সিলমারা পদ্ধতিটা তখন কি হবে, জি বাতিল হয়ে যাবে। জি। সিলমারা পদ্ধতিটা কি হবে, বাতিল হয়ে যাবে, সে আর সুবিধাটা পাবে না। কথা বুঝছেন? স্যার, আচ্ছা মাহবুব ভাই, যিনি প্রোডাক্টটা সরবরাহ জি করতেছেন যার কাছে, উনি ধরেন কোনো লিমিটেড না, যেটা 10 কোটি টাকার উপরে টার্ন ওভার হলে উৎসকর্তনকারী। হুম। এখন সে বুঝবে কিভাবে উনি 10 কোটি না 5 কোটি, এটা ডিক্লেয়ার কেমনে করবে? আমি বলি কোন কোম্পানির নিকট ভাই, এখানে কিন্তু লেখা আছে একটি লিমিটেড কোম্পানির নিকট, এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে না লিমিটেড না, আমি কোম্পানির তো নিকট। তো পাচ্ছি, ধরেন ধরেন শরীফ ট্রেডিং, এই শরীফ ট্রেডিং এর টার্ন ওভার কত, যিনি মাল দিচ্ছে উনি কিভাবে জানবে? ভাই আমি বলি, ও যদি যে মাল দিচ্ছে তাকে জানার দরকার নাই তো, সে যদি মাল তো নেয়, সে তো, সে সে যদি না জানলে সে তো ফাইনাল সেটেলমেন্টে দিয়ে দিচ্ছে, কিন্তু ফাইনাল আলটিমেটলি সেটেলমেন্ট, যেটা আমি হচ্ছে। আমি বলি আপনাকে, যত আপনি যদি উচ্চ কর্তনকারী হন, আপনি এত বোকা না। আপনি যদি উচ্চ হুম কর্তনকারী হন, তখন আপনি বলবেন যে হুম ভাই আপনার আমি উচ্চ কর্তন, আমি উচ্চ কর্তনকারী, আমি তো উচ্চ কর্তন করবো। হুম কথা বলছেন? আপনাকে তো জেনে নিতেই হবে, জিনিস যখন দিবেন তখন তো আপনাকে বলা হবে যে আপনি উচ্চ কর্তনকারী কিনা, ঠিক আছে? তো জানবেন না কেন হুম আপনি? এটা জানার তো কোনো, এটা কোনো ইয়া নয় যে আপনি জানতে পারবেন না। তো তাকে, সে যদি উচ্চ কর্তনকারী হয় আপনার তো সবসময় কাটবেই সে। আর তো আমার কাছে যদি সে দেয়, তা আমি ভিডিওস কাটবো না? সে যত সিল মারুক তখন তো তার ওটা থাকবে না তখন। অবশ্যই তাকে, আপনার হুম দায়িত্ব হলো যাকে দিবেন আপনি, তো অবশ্যই জানতে হবে যে আসলে সে উচ্চ কর্তনকারী কিনা, ঠিক আছে? আর এই প্রোডাক্ট গুলো আপনাকে সবসময় বলা হয়েছে যে এই প্রোডাক্ট গুলো আপনি ওই বড় বড় প্রতিষ্ঠানে বিক্রি করতে পারবেন না, এগুলো ছোট ছোট খুচরা যারা বিজনেস করে তাদের কাছে বিক্রির জন্য। যেমন ওই যে আপনার মোবাইল ফোন নিয়ে আসবেন, ইলেকট্রিক কেটলি নিয়ে আসবেন, ঠিক আছে, এই জিনিসগুলো। যেমন ধরেন যে আর কি বললাম, পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। এগুলা জিনিস তো আপনি আপনার ওই কোম্পানি কার কাছে বিক্রি করবেন না, আপনি বিক্রি করবেন এই ছোট ছোট জিনিস যারা ব্যবসায়ী তাদের কাছে বিক্রি করবেন সিলমারা পদ্ধতিতে। আর যদি মনে করেন, যখন আপনি মনে করতেছেন যে না আমি মোবাইল, এই কি পাওয়ার ব্যাংক নিয়ে এসে একটা ফার্মাসিউটিক্যালে পুরাটাই বিক্রি করে দেবো আমি ফার্মাসিউটিক্যালের কাছে, কারণ ওরা হলো গিফট দেয়। তো গিফট দেওয়ার জন্য ধরেন যে আপনার কাছ থেকে 5,000 পিস নিবে তারা, হ্যাঁ, তো আপনি নিয়ে এসে কি করলেন, ওদের কাছে দিলেন, তখন তো সিলমারা পদ্ধতিতে দেওয়ার দরকার নেই। আপনি তখন তো 7.5% হারে চালান দিবেন বা 10% হারে, তখন তো ওরা কাটবে 10% হারে চালান দিয়ে দিলেন। কথা বুঝছেন আমার? সিস্টেমটা হলো এইরকম আচ্ছা, এখানে আপনাকে। এখানে আমার আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো এই এই পদ্ধতিগুলো কি আপনার প্রতিটা বিল অফ এন্ট্রি ওয়াইজ নাকি, হ্যাঁ, ব্লিভ মানে ইনটু দুজন? ওয়াইজ, ব্লিভ ইনটু ওয়াইজ। হ্যাঁ, আমি বলছি আপনি যে আমরা একটা বিল আপনি অফ যদি এন্ট্রি ফাইনাল, একটা আমি সেটা একটা বলছি, সিদ্ধান্ত নিলেন তো। আমি বলছি আপনি বলছি যে ফাইনাল সেটেলমেন্ট যেটা সিদ্ধান্ত নেবেন এটা পুরোটা শেষ করতে হবে। এর বাইরে আপনি যদি কিছু করেন তাহলে আপনি ফাইনাল সেটেলমেন্ট আর সুযোগ পাবেন না। ঠিক গেল আছে, তা এটা। কিন্তু পরের পরের বিল অফ আর এন্ট্রি যখন আবার আসবে তখন কি আবার সিদ্ধান্ত নিতে পরের হবে? প্রিলিমিনারি যদি পরের প্রিলিমিনারি আসলো ওটা আপনি শেষ করছেন, ফাইনাল সেটেলমেন্ট শেষ। আপনি পরের একটা জি প্রিলিমিনারি, আপনি মনে করেন যে আমি ফাইনাল সেটেলমেন্টে যাবো না, আমার ইচ্ছা, ঠিক আছে, আপনি জি যাবো না। জি আপনি আপনি এটা কি করলেন, আমি 7.5% হারে অর্ধেক বিক্রি করব আর 15% হারে অর্ধেক বিক্রি করব। কথা বুঝছেন? এটাও করতে পারবেন। জি তখন আপনি ওই রেশিও করে আপনি 15% যখন সেল করবেন, বুঝছি। রেশিও করে ওটা রিবেট নিয়ে নেবেন, আর 7.5% পর্যন্ত যতটুকু সেল করছেন ততটুকু রিবেট নিবেন না। ক্লিয়ার? এটা সম্পূর্ণই বুঝছি। আপনার এখতিয়ার। ওকে, এটা হলো সিস্টেম বাণিজ্যিক আমদানি করা। জি মাহবুব ভাই, একটা কোশ্চেন।
জি বলেন। যেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যালের কথা বলছেন, যে উদাহরণটা যে ফার্মাসিউটিক্যাল কাছে গিফটের জন্য যে পাওয়ার ব্যাংক নিয়ে আসছে, হুম এক্ষেত্রে যদি সে ইম্পোর্টার না হয়ে ধরেন দেশীয় ক্রয় করছে, হুম তাহলে কি সে চালান ছাড়া যদি 6.3 ছাড়া কিনে থাকে, তাহলে সেই ক্রয়টা সে কোন নোটে দেখাবে? কে সেটা কিনবে? ফার্মাসিউটিক্যাল? ধরেন নোট আমি বিশে হচ্ছে নোট বিশে যোগানদার নোট বিশে নোট 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 বিশে দোকানদার বলতে বিশে। মানে কে? মানে আপনি কিনে বিক্রি করবেন না নিয়ে আসে বিক্রি করছেন, আমি তখন আমি আপনি কোথায় যোগানদার, দেখাবেন? আমি আমি দেশীয় মার্কেট থেকে জিনিসটা কিনে আমি হুম ফার্মাসিউটিক্যালের কাছে 10%-এ দিচ্ছি। দিলেন হ্যাঁ, এখন আমি যে আমি যে দেশীয় নোট বিশে লোকাল দেখাবেন, চালান দিয়ে কিনছি, নোট বিশে দেখাবেন, নোট নোট 21-এ। 24-এ, নোট বিশ। নোট 20-এ। নোট বিশে আচ্ছা দেখাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি ভাইয়া। লেখা আছে দেখেন, ইনভয়েস দ্বারা যেগুলা কিনা হয় তখন ওইখানে লিখতে হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া। হুম এটাই। 6 নম্বরটা দেখেন, শেষ করি। 6 নম্বরটা দেখেন, এখানে ওই একই জিনিসই, বাট এখানে 55% সংযোজন দিয়ে একটি উচ্চ পদাধিকার সরবরাহ করা হয়েছে। 55% সংযোজন দিয়ে, ঠিক আছে। তো তো আলোচ্য ক্ষেত্রে এই দেখেন, আলোচ্য ক্ষেত্রে এটা কত হবে? তো 55% সংযোজন দিয়ে একটি উচ্চ পতনকারী নিকট নিকট সরবরাহ করে, হ্যাঁ। আলোচ্য ক্ষেত্রে কি পরিমাণ প্রদেয় পরিশোধ করতে হবে, এক্ষেত্রে উচ্চ পতনকারী প্রয়োজনীয়তা আছে কিনা, থাকলে উচ্চ মূসক পতনের পরিমাণ কত? তো এখানে দেখেন যে সে কি করছে, যোগানদার হিসেবে দিছে না? এই দেখেন, আপনার 55% সে সংযোজন দিছে, সে তখন কি করছে, যোগানদার হিসাবে সে টিট হয়েছে। তো যোগানদার যখন, এই দেখেন আমি বললাম না, যখন এই যে 10% হারে চালানটা দিবে, এখানে খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন যে 10% হারে যখন চালান দিবে আপনাকে, তো দিতে পারবে, এটা কোনো ব্যাপার না। আপনার 10% হারে যখন চালান দিবে তখনই আপনার সুবিধা। তখন আপনার কি হবে সুবিধা, ওই যে 10% হারে আপনার কি কাটবে, আপনার ভিডিএস কাটবে। ঠিক আছে, উচ্চ পতনকারী নিকট অবশ্যই উচ্চ পতন হবে কিনা এটা বলেন। আপনি যখন 10% হারে চালান দেবেন, যোগানদার, আপনি তো যোগানদার হিসাবে যদি আপনি দেন, তো অবশ্যই তো উচ্চ কর্তন করবে। ঠিক আছে, এটা হলো সোজা জিনিস, এটা দেখে নিন, এটা এটা একদম ইজি জিনিস। এটা আমি বলা আসলে যে উচ্চ কর্তনটা করবে কিনা। এখানে দেখেন, এটা 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 দরকার নেই। এই মেন একটা জিনিস শিখাই, আসেন। এখানে একটা, এই যে কালকে একটা জিনিস বলছিলাম, মনে আছে আপনাদের? যে ভাই, আপনি মাসুদ ভাই আছেন? আছেন মাসুদ ভাই? জি আসি আসি ভাইয়া। আছেন না? আচ্ছা, এই জিনিসটা খেয়াল করেন, হ্যাঁ। এই জিনিসটা আপনাদের জন্যই করছি, এটা হলো যে আপনি এই যে পুলিশের রেশনের জন্য, ঠিক আছে, একজন মূসক নিবন্ধিত ব্যবসায়ী কর্তৃক 25 মাসে নিম্নরূপ সরবরাহ করা হয়। পুলিশের রেশনের জন্য দেখেন 6 লাখ টাকার কি করছে চাল, 4 লাখ টাকার 20 কেজি বস্তার ডাল, সয়াবিন তেল এই যে 3 লাখ টাকা, 2.5 লাখ টাকার ময়দা, 1 কেজি 2 কেজির প্যাকেট, আবার দেওয়া আছে 1.5 লক্ষ টাকার চিনি ইত্যাদি সরবরাহ করে। ঠিক আছে। তো তিনি উক্ত ক্যান্টনমেন্টের নিকট, এই যে দেখেছেন, এই যে দেখেন, এত টাকার মূল্য 10% হারে মূসক চালান সহ পণ্য সরবরাহ করেন। এখন ধরেন, এই যে চাল, যখন চাল দিছে সে, ঠিক আছে, যখন সে চালটা যখন দিছে একজন পুলিশের, চাল কিন্তু আপনি জানেন যে এসআরও দ্বারা অব্যাহতি চাল, এসআরও দ্বারা অব্যাহতি প্রাপ্ত। তো যখন আপনার, আমরা কি শিখছিলাম মনে আছে, হ্যাঁ যে কোনো ব্যবসায়ী বা আমদানিকারক যদি এসআরও দ্বারা এক্সাম্পটেড কোন প্রোডাক্ট কোন উচ্চ কর্তনকারীর নিকট সরবরাহ করে, তো পুলিশের রেশন যখন দিবে, পুলিশের কাছে দিবে, তখন এটা কি হবে, এটা অফিস হলো ইয়ানা, সরকারি কর্ম ইয়ানা, এটা অফিস না, তো সরকারি সত্তা না এটা। তো সরকারি সত্তা কি, উচ্চ কর্তনকারী সত্তা। চাল তো এক্সাম্পটেড প্রোডাক্ট। এখন আপনি আপনি এখন মনে করতে পারেন চাল তো আমার এক্সাম্পটেড প্রোডাক্ট, আমার তো ভ্যাট নেই, তাই না? লাফালাফি করে তো আপনি দিতেছেন, কোনো সমস্যা নেই। যখনই দিবেন তখনই সে কি করবে, এই যে চালের উচ্চ কর্তন দেখছেন, এই যে 10% তখন ভ্যাট চলে আসছে, এছাড়াও দ্বারা এক্সাম্পটেড। এই জন্য যখন সে যোগানদার হিসাবে যখন দিবে, সে ব্যবসায়ী, সে যোগানদার হিসাবে ঠিক হবে। এবং এছাড়াও দ্বারা অব্যাহতিপ্রাপ্ত যে সরবরাহ ও উৎপাদনকারী নিকট সরবরাহ করলেই তার উপরে এই 10% ভ্যাট প্রযোজ্য হবে। দেখছেন, তার ক্ষেত্রে কিন্তু ভ্যাট নেই, কোথাও ভ্যাট নেই, কিন্তু দেখছেন ও সেল করছে, আপনার 10% ভ্যাট হয়ে গেছে। জানাশোনা জিনিস যে আমরা জানি যে ভ্যাট নাই, যে জিনিসটা কোনো পর্যায়ে ভ্যাট নাই, কিন্তু বাট এই জিনিসটা যদি সে এসিআই থেকে কিনতো, এই জিনিসটা যদি কিছু না, এই পুলিশের রেশন যদি এসিআই থেকে, কিন্তু এসিআই চালের গোডাউন থেকে, এসিআই মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান,
চালের আড়ত থেকে চাল থেকে যদি কিনতো তখন এই ভ্যাটটা দেওয়া লাগতো না, 10% হারে এই ভ্যাটটা আসতো না এখানে, ঠিক আছে। বাট ডাল সরবরাহের জন্য উৎপাদন করা প্রয়োজন নাই, কারণ এটি প্রথম তফসিলের মাধ্যমে ডাল বলছিলাম আমি, ডাল কিন্তু প্রথম তফসিলের মাধ্যমে সবগুলাই অব্যাহতি প্রাপ্ত, হ্যাঁ, ডাল। এই জন্য কি প্রথম তফসিলে তো বলাই আছে যে প্রথম তফসিলে যেগুলো থাকবে সেগুলো কিন্তু যেই সরবরাহ করুক উচ্চকর্তন করার প্রয়োজন নেই। আর সয়াবিন তেলের সয়াবিন তেল তো এমনি 15%, ওরা তো তেল কিনে নিয়ে আসবে 15% আর নিয়ে এসে দিবে তখন আরো 10% এটা হবে, ঠিক আছে। আবার ময়দা, ময়দা হলো তো এছাড়াও তার এক্সামটেড, ময়দা, আটা, ময়দা, সুজি, আটা, ময়দা, সুজি এই 127 দ্বারা এখন এক্সামটেড। তো এটাও যখন দিছে দেখছেন 10% হারে কিন্তু উচ্চকর্তন করা হয়েছে, এছাড়াও তার এক্সামটেড। আবার চিনি, চিনিও তো এক্সামটেড, যখন সে সরবরাহ করছে তখন চিনির উপরে সে 10% ভ্যাট কাটে, তাকে টাকা দিবে, বুঝছেন? আর ক্যান্টনমেন্টের নিকট যখন সরবরাহ করবে তখন পরিবর্তন হবে, ঠিক আছে। আর লিমিটেড কোম্পানির নিকট সরবরাহের বিপরীতে সেটাও হবে 10%। দোকানদার সেবার আওতায় 10% হারে উচ্চ আর আদর্শ হারে সরবরাহ বাবদ কোন আদর্শ হারে দিবে তখন কি ভ্যাট কাটবে বলেন? যখন কোনো ব্যবসায়ী 15% হারে, কাটবে না। হ্যাঁ 15% হারে যখন চালান দিবেন আপনি, যে কোনো 15%, যে কোনো ব্যবসায়ী বা আমদানিকারক 15% হারে তখন তো চালান লাগবে দেয়, না। তখন আর এটা কিন্তু এসআরও তে লেখা আছে আমাদের যে 15% হারে যদি কোনো ব্যবসায়ী চালান দেয় তখন আর ভিডিএস কাটার প্রয়োজন নেই, কিন্তু কি দিতে হবে, একটা ওনার কার্ড দিতে হবে। এখন যেটা সেটা হলো যে এখন যেটা নিয়মে যেটা বলা আছে যে দোকানদার হিসেবে বিবেচিত হবেই না সে, ওনার কার্ডের প্রয়োজন নেই, সরাসরি একটা ইয়া হবে, ঠিক আছে। এইটা এখন এই দেখছেন সুন্দর করে লেখা আছে যে আদর্শ হারে বাবদ উৎপাদ কর এত টাকা, এটা উচ্চ কর্তন হবে না, মোট উৎপাদ করা এত, উচ্চ কর্তন এত, ঠিক আছে। এই হলো ম্যাথের এই জিনিসটা আমি দেখালাম যে আসলে উচ্চ কর্তনটা হয় কিনা, এটা মনে থাকবে আপনাদের, এটা মনে থাকবে কিনা বলেন, যে জি একটা, থাকবে এই ভাই। এই হ্যাঁ উচ্চ ব্যবসায়ী যে কর্তন, 15% অনার কার্ড নিচ্ছি না, এই যে 15% ভ্যাট যে দিবে এটা কেমনে কনফার্ম করবে? বুঝি নাই। এই ব্যবসায়ী যে 15% ভ্যাট চালান ইস্যু করলো, সে হুম, কি আসলে 15% ভ্যাটে আছে কিনা, নাকি কেমনে কি? ওনার কার্ড দিলেই তো হবে। আপনাকে তো বলে না যে আপনাকে চেক করতে বলছে আইন, আপনি বলেন এটা, আপনাকে এই দায়িত্ব দিছে কিনা? দায়িত্ব না দিলেও ওটা একটা কথা থেকে যায় না? না, কথা থেকে যাবে না। আপনি, আমি বলি কিছু কিছু জিনিস আপনি এই জিনিসটা শিখেন, আপনাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে ততটুকু আপনি রাখেন, আপনারটা তো আপনি শুদ্ধ মতো পালন করেন না, কিন্তু এই জিনিসটা আপনাকে বলা হয়েছে যে আপনাকে কেউ যদি ব্যবসায়ী 15% হারে চালান দেয় তাহলে আপনি 15% হারে চালান দিলে আপনি ওনার কার্ডটা নেন, ওনার কার্ডটা করতে শরীফ ভাই, আপনাকে জি ভাইয়া। হ্যাঁ যতটুকু দায়িত্ব দিচ্ছে অতটুকুই পালন করেন। ওইটা আপনার দেখার দরকার নেই যে সে 15% চালান দিছে কিনা, ভ্যাট দিছে কিনা, এটা আমার দেখার দরকার নেই। সে সরকার বলছে যে আমাকে ওনার কার্ডটা দেখতে বলছে, তো ওনার কার্ডটা আমার যদি থাকে তার দেখছি যে সে 12 মাসই হলো রিটার্নটা দেয়া যায়, ঠিক আছে, এটা দেখতে বলছে সে 12 মাস রিটার্ন দেয় কিনা। এটা হলো রাজস্ব কর্মকর্তার দায়িত্ব, ঠিক আছে, সার্কেলের দায়িত্ব, ডিভিশনের দায়িত্ব, তারা ধরবে তার ভ্যাটটা আসলে দিছে কিনা, ক্লিয়ার। আমি ক্লিয়ার মাহবুব ভাই, গত মাসে আমার প্রতিষ্ঠানে 5 লাখ টাকা এইভাবে নিয়ে গেছে 15% ভ্যাট চালান দিয়ে। আমি যখন ডাটা খুঁজতে, আমি যখন, আপনি বললেন না আপনার খোঁজ খবর নেওয়ার দরকার নাই, ঠিক আছে খোঁজ খবর নেওয়ার দরকার নাই, আমি যখন 1 লাখ বাড়াইয়া খোঁজ খবর নিছি তখন সে জিরো রিটার্ন মারছে, 15% ভ্যাট চালান দিয়ে 5 লাখ টাকা আমার থেকে নিয়ে গেছে গা অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, নিতে পারে, নিতেই পারে, আপনি আপনি নিলে সমস্যা কি? সে তো ট্রেজারি করে নাই, সে তো ট্রেজারি করে নাই। সে ট্রেজারি করুক না করুক এটা তো আপনার দায়িত্ব নয়, আপনি তো বাড়তি দায়িত্ব পালন করতেছেন, আপনি তো রাজস্ব কর্মকর্তা নয়। আপনি কি রাজস্ব কর্মকর্তা? আচ্ছা ভাইয়া, এটার কাজ হলো রাজস্ব, যখন সে না জিরো আমার রিটার্ন দিছে, আমি বলি আমি কথা ওনার বলতে দেন। কার্ডটা তো হলো রিটার্ন দিলেই হইলো। হ্যাঁ, আমার ওনার আমার কার্ডটা তো আমার 12টা কথা হলো রিটার্ন হইলেই হইলো। আমার রিটার্ন দিছে কিনা এটা আমার দেখার বিষয়, এক নাম্বার, এটা আমার দায়িত্ব দিছে, আপনি এটাই পালন করেন, এটাই তো কেউ পালন জিরো করে না। আর জিরো জিরো রিটার্ন পার্সেন্ট দিছে, হোক বা আমি বলি 15% হোক, এটা সমস্যা নাই। ইসমাইল ভাই, আমি বলি সে জিরো রিটার্ন দিছে সেটা দেখার দায়িত্ব আমার নয়, কারণ এটা হলো রাজস্ব কর্মকর্তারা বসে আছে, তা জিরো রিটার্ন যখন দিচ্ছে, যে সার্কেলে গেছে সে দেখে না এটা, সে দেখছে কিনা বলেন? সে যদি জিরো রিটার্ন দেয় তাকে তো ধরা উচিত ছিল যে আপনি জিরো রিটার্ন কেমনে দেন এটা দেখান তো।
তো ডাকে তো দেখতে পারে। তার তো তার যে আমদানি করে নিয়ে আসছে জিনিস, তার তো ডাটা আছে, আছে না ওদের কাছে? সব ডাটা তো আছে, তো এই মালটা কই আপনার? এগুলা যখন ধরা পড়বে তখন ওই যে ঠিকই মানে সব ওই যে সুদে আসলে সব তো দেওয়া লাগে এদেরকে, কথা বুঝছেন? তো কাজেই ওরা ট্রেজারি দেখ না দেখ এটা আমার দেখার দরকার নেই। আমি দেখি না, আমার ওনার কার্ড দিলে এটা আপনি ভাই। ধরে ভাই মাহবুব ভাই, হুম এটা ধরে। কারণ হচ্ছে আমি গত বুধবারে একটা কোম্পানির সাথে কথা বলছি, তারা হচ্ছে হুম আপনার সার ইম্পোর্ট করে, তাদের হুম এক্সামটেড পণ্য বিক্রয় হুম ক্ষেত্রে এক্সামটেড, কিন্তু তারা হচ্ছে ওই কোন কম্পিউটারের দোকান থেকে নীল রিটার্ন দেয়। এখন সার্কেল থেকে তাদের ডাকতেছে যে হুম। আপনারা যে ইম্পোর্ট করেন ইম্পোর্ট কোথায় যায়, আপনাদের নীল নীল মানে নীল রিটার্ন দিচ্ছেন কেন, হ্যাঁ, সব ধরবে রে ভাই, কাগজপত্র নিয়ে আসেন। এটা তো আছে, এটা আমি জানি, তো ধরবে তো, এটা আমার বললাম তো, ওই জন্যই বললাম শরীফ ভাইকে যে এটা আমার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব পালন করতে যাবো না, ঠিক আছে? তো যাক, তো এখন এগুলো ভাবতে দায়িত্ব, এগুলো ভাবতে দায়িত্ব পালন করার দরকার নাই, বুঝছেন? নিজের নিজের কাজ করতে তো অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। এটা ওদেরকে একটু কাজ করতে দেন না। আমরা, ওরা ভ্যাট ঠেকে দিচ্ছে, রাজস্ব কর্মকর্তা আছে, খাবে কিছু খাবে, ছেড়ে দিবে, এদের এটাই হলো কাজ। ওরা যদি এগুলো না করে এরা এরা টাকা কই পাবে? কথা বোঝেন নাই? তো এগুলা ধরে, বুঝছেন? এগুলা অনেক রাজস্ব কর্মকর্তা আছে, অনেক চৌকুশ, মানে এগুলা ধরতে পারে, বুঝছেন? আমার এই একটা জিনিস যেভাবে ধরছে, আমি মানে কি বলবো আর, অনেক সে জানে, জানে বলতে সে ধরতে পারছে। তো যাই হোক, এই যে জিনিসগুলো যেটা আমাদের যেটা দায়িত্ব সেটাই পালন করব, আমাদের বাড়তি দায়িত্ব পালন করা আমাদের দরকার নেই, ঠিক আছে? আর যদি আপনি ধরে মানে ধরে যদি ইয়া করে দিতে পারেন, আপনার কিছু বলার দরকার নেই, আপনি চুপ করে সার্কেলে খালি ফোন করে দিবেন, হ্যাঁ, যে আমার থেকে তো টাকা নিয়ে গেছে, আপনার ওখানে দেয় নাই। শরীফ ভাই বুঝছেন? শরীফ ভাই মাহবুব আছেন? ভাই, এরকম আসলে একটা কেস অনেক সময় হয়। ধরেন আমরা ইন্টারনেট সার্ভিস এটা আমি প্রোভাইডারের বলি কাছ থেকে মাহবুব ভাই, এটা বলছি হয়। এই কারণে, সে যদি 15% না দিত, সে হ্যাঁ, যদি যোগানদার হিসেবে দিত, তাহলে আমার কস্টিংটা কমতো। হ্যাঁ, কস্টিং কমতো, ঠিক আছে, কস্টিং কমতো। অনেক সময় এটা পনেরো হয়ে তো এখন যায়। এটা আপনি তো হ্যাঁ, শোনেন, তাহলে আপনি আমার কোনো লস হলো আপনি না, রিবেট তুই আমার থেকে কস্টিং, নিয়ে তো। আমি বলি, আপনি রিবেট নিতে পারেন নাই? না, আমি রিবেট প্রতিষ্ঠান না। ও রিবেট প্রতিষ্ঠান না, না, এই জন্য আপনার জন্য ঝামেলা, আপনার ওই জন্য ওদের তাহলে কাছ আমার থেকে পুরো, আমার তো পুরো 15%, আমার পুরো 15% ভ্যাটটাই কস্টিং এ ঢুকে গেল। কস্টিং এ ঢুকে গেল। হ্যাঁ, এটা আপনার জন্য কিন্তু, এটা আপনার জন্য একটু বার্ডেন, এটা ঠিক আছে, এটা বার্ডেন আপনার জন্য। বুঝছো? পরে পরে আপনি যদি জানতে পরে আমি পারেন, যখন আপনি ধরছি, শুনেন, দাম দিছি আমরা ওরে পুরো। জানতে পারলে কোনো মাহবুব ভাই, আমি নাই। একটু বলি, আমাকে হ্যাঁ, আমাকে আমাকে সে 50,000 টাকা সাথে, ভাই আপনি চুপ থাকেন। আমি না, আমি চুপ থাকবো কেন? আচ্ছা আচ্ছা। বুঝছেন? না, ওটা আপনি এটা ক্ষতি, সরকারের ক্ষতি করা যদি ধরতে পারেন, সরকারের ক্ষতি করার দরকার নাই। আপনি সুন্দর করে ওকে কিছু বলার দরকার নাই, আপনি সার্কেলের ইয়ে আছে সুন্দর করে জানাই দিন, ঠিক আছে? নাম্বার টাম্বার নিয়ে জানাই দেন যে অমুক অমুক দিনে আমার থেকে টাকা নিছে, আপনার এখানে জমা দেয়নি, ঠিক আছে? খালি না, হবে। আমি শুধু বলছি যে ভাই আপনি এই মাসে রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে দেন 5 লাখ টাকা, শেষ, আমি কিছু বলবো না। সেটাই সেটাই সেটাই, ভালো করছেন। এটা সরকারের, এটা হলো সরকারের জন্য ভালো কাজ করছেন, এটা হলো বোঝা যাচ্ছে যে আপনি এবার মানে কনসালটেন্টের মতো কাজ করছেন সরকারের পক্ষে, ঠিক আছে? ঠিক আছে, মোটামুটি তাই তো আমাদের এটা হলো ইয়ে বাণিজ্যিক আমদানি কারক নিয়ে কারো যদি কোনো প্রশ্ন এই ম্যাথের শিটটা দিয়ে দেবো, এটা দেখিয়ে না, সবাই দেখবেন। এরকম ম্যাথ আসলে যেন করতে পারেন, ঠিক আছে? এগুলা ছোট ছোট ম্যাথ, এই ছোট ছোট ম্যাথ থেকে তো আপনার বড় ম্যাথে চলে যাইতে হবে, ঠিক আছে? যখন 9.1 যখন করবেন, বড় বড় ম্যাথ, তখন কিন্তু আস্তে আস্তে এই যে উচ্চ করতন গুলো আমি কি জন্য দেখাইছি এখানে, আপনার ম্যাথে থাকবে তো যে চাল উচ্চ করতন, চাল তখন দেওয়া আছে, চাল কিনছে ওই দোকানদারের কাছ থেকে, তখন আপনি যদি মনে না থাকে যে এটা এসআরও দ্বারা এক্সামটেড, তাহলে তো আপনি তখন তো ম্যাথটা করতে পারবেন না, কথা বলছেন? ম্যাথটা তো ভুল করবেন, তখন তো উচ্চ করতন থাকবে। তো তখন তো উচ্চ করতন বৃদ্ধিকারী সমন্বয় ধরেন যে 60,000 টাকা, 60,000 টাকা তখন তো আপনি দেখাবেন না, আপনি তো মনে করবেন যে চাল তো এক্সামটেড, তাহলে তো ভ্যাট নেই, আমি তখন তো জিরো দিয়ে আপনি কাজ করে চলে যাবেন, কিন্তু উচ্চ করতনটা আপনি দেখাবেন না তখন তো। এই জন্য এই জিনিসটা দেখানো, এই জিনিসটা মাথায় রাখবেন, কিন্তু এটা কিন্তু ম্যাথমেটিক্স অনেক জায়গায় থাকবে, এগুলা এই ইস্যুগুলা, এই চাল ডাল আটা ময়দা সুজি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু থাকবে। তো এইটার জন্য এটা দেখালাম যে এই ছোট ছোট ম্যাথ গুলা থেকেই আপনি বড় ম্যাথে চলে যাবেন তখন, ঠিক আছে? আস্তে আস্তে বড় ম্যাথে চলে যাবেন। তো ঠিক আছে, আজকের মতো শেষ করি আমরা, হ্যাঁ? কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ মাহবুব ভাই। হ্যাঁ, আজকের মতো শেষ করি আমরা। সামনে ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? হ্যাঁ, মামুন ভাই, এই তো ভালো আছি। আজকে আর তো এগুলো যারা, দেখলাম, এটা একটু দিয়ে দেন, আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ তারপরে অবশ্যই এটার দেবো, উপর একটা অবশ্যই ছোটখাটো দেবো এক্সাম সামনে, আমি সামনে দিতে পারেন। সামনে ক্লাসগুলো মিস করেন না কেউ, হ্যাঁ, সামনে হ্যাঁ, ক্লাসগুলো মিস করেন না। খুব সামনে ক্লাসগুলো আরো অনেক ভালো ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট ক্লাস খুব হবে, ভালো, খুব ভালো ঠিক একটা আছে? ই করছেন। তো সবাই জানতে হ্যাঁ, পারবেন, এখানে তো আলোচনা প্র্যাকটিক্যাল আমরা দেখে বলতে হবে। এটাই বলতে প্র্যাকটিক্যাল, এবং এখানে তো আলোচনা হচ্ছে, এই যে ধরেন যে শরীফ ভাই আছে, হ্যাঁ,
তো এখানে আমাদের ধরুন যে অনেক জিনিস জানা হবে, যেগুলা জিনিস আপনি জানেন আপনি শেয়ার করতেছেন, আরেকজন জানে শেয়ার করতেছে, ঠিক আছে? এখানে আমি বলছি তো স্টাডি, এটা কিন্তু আমরা একটা মেন্টর হিসাবে, কিন্তু আমি বারবার বলছি মেন্টর হিসাবে কিন্তু আপনাদের সামনে আমি আসিনি, এখানে শিখতে আসছি আমরা, ঠিক আছে? আমরা শিখবো, এটা হলো সবচেয়ে বড় জিনিস, ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। তো সামনের দিন ওকে। মঙ্গলবার, আবার মঙ্গলবারে ক্লাস হবে। সামনের দিন আমরা ওই যে ধারা নিয়ে আপনার আলোচনা করবো, ঠিক আছে? ওটার উপরে এমসিকিউ, যত যুদ্ধ শেষ হবে এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে? ঠিক আছে, আজকের মতো শেষ ঠিক করি। আছে। আর যদি হ্যাঁ, কারো প্রশ্ন আচ্ছা থাকে মাহবুব অবশ্যই ভাই, ফোন তো আছে, আসসালামু আলাইকুম। মেসেজ দিবেন, ফোন করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, ওকে ভাই, আসসালামু ইনশাল্লাহ আলাইকুম। ভাই।